যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। এই মুহূর্তে আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং লাখ লাখ শ্রোতা কান পেতেছেন যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিবর মঞ্চের পর্দাটি ধীরে ধীরে উঠে গেছে এবং কে রয়েছেন আজকে এই আলো ছায়া ঘেরা মঞ্চে এবং কে তার পরিচয় একটু পরে আমরা জানবো। তবে যাহা বলিব সত্য বলিব সম্পর্কে প্রথমে একটু বলে নিতে চাই। অনুষ্ঠানের থিম মিউজিকে আমরা যে কথাটি সবসময় বলে থাকি যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ তার বিবেকের তাড়না বোধ থেকে নিজের জীবনের ভুলগুলো যদি লোকচক্ষুর সামনে আনতে চায় তাহলে সমাজের লাখ লাখ মানুষ সচেতন হবার সুযোগ থাকে। নিজের জীবনের ভুল এবং অপরাধ নিয়ে কোন একজন বন্ধু লাখো মানুষের সামনে স্বীকার করবেন কি ভুল করেছিলেন তিনি, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। প্রিয় শ্রোতা, প্রথমেই সুমনের কাছ থেকে জেনে নিতে চাই কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। যাহা বলিব সত্য বলিব। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের কঠিন সত্যের মুখোমুখি হবেন মাসুদ রানা। কি ভাবছেন গোয়েন্দা মাসুদ রানা কিনা? না, আমাদের আজকের অতিথি মাসুদ রানা একজন সাধারণ মানুষ, তবে সাহিত্যের ভাষা দিয়ে মাঝে মাঝে অসাধারণ কিছু কথা বলেন। ছোটবেলা থেকেই বেশ ভদ্র এবং শান্ত ছিলেন। বন্ধুর সংখ্যা ছিল খুব কম, তবে তার সবচেয়ে বড় বন্ধু বই। সময় পেলে শরৎচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ সবই পড়ার চেষ্টা করেন। অবাক বিষয় হলো তার ব্যক্তিগত একটি ছোটখাটো পাঠাগার আছে যেখানে প্রায় ১৫০০ থেকে ২০০০ বই রয়েছে। লেখালেখি করে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন তিনি। মাসুদ রানা সম্পর্কে একটা বিষয় উল্লেখ না করলেই নয়, এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা ভিক্ষুককে দিয়ে দিয়েছিলেন, পরে চড়া সুদে ঋণ নিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন। এই হচ্ছে আমাদের আজকের অতিথি মাসুদ রানা। তার জীবনের বাকিটুকু শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ আরজে সুমন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এই ফাঁকে প্রিয় শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যাহা বলিব সত্য বলিবর পুরো টিম আপনার সঙ্গে রয়েছে আমি আরজে কিবরিয়া, সাউন্ড থেকে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু এবং আমার সঙ্গে রয়েছে আরজে সুমন এবং আজকের অতিথি মাসুদ রানার কাছে আমি যাবার আগে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি ফোনে আমাদেরকে লাইভ শুনছেন। আমরা তার কাছ থেকে অনুষ্ঠান শেষে অর্থাৎ মাসুদের জীবনের অপ্রিয় সত্যগুলো বলার শেষে তার কাছ থেকে আমরা বেস্ট কমপ্লিমেন্টটা শুনবো এবং একই সাথে আপনাদেরকে বলতে চাই অনুষ্ঠান চলাকালীন সময়ে যথারীতি থাকবে SMS পোল এবং SMS পোলের মাধ্যমে আপনারা আপনাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি আমাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেবেন। চলুন আমরা এই পর্যায়ে মাসুদকে স্বাগত জানাই। মাসুদ, অনেক ধন্যবাদ যাহা বলিব সত্য বলিবতে আসার জন্য। ধন্যবাদ রেডিওকে। মাসুদ, আমি প্রথমেই সবাইকে যে প্রশ্নটি করি আপনাকেও করছি। আমরা সবসময় বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এরকম একটি অনুষ্ঠানে আসার সাহস আপনি দেখালেন কেন? আমি দেখালাম এই জন্য যে আমি প্রতিবন্ধী, আর এই জন্য অনেকে আমাকে অবহেলা করতো। আর এক সময় যখন অবহেলা করতো তো আমার মনে অনেক কষ্ট লাগতো। আর বন্ধুরা যখন প্রেম করতো কাজ করতো তখন আমি ভাবতাম যে ওরা যদি পারে আমি পারবো না কেন। এই সাহস নিয়ে আমি এই ভুল কাজগুলি করতাম এবং তারা আমাকে দেখে যে মেয়েগুলো আমাকে দেখে ক্রিটিসাইজ করতো এবং এক সময় তার জীবনে আমি
প্রিয় শ্রোতা, আজকে এমন একজনকে আমরা পেয়েছি, তিনি প্রতিবন্ধী। তার জীবনের অপরাধ কি সেটা নিয়ে আমরা মোটামুটি আজ পেয়েছি, কিন্তু এটাই শেষ কথা নয়। কি সেই অপরাধ, কিভাবে হতো এবং তার পেছনের কারণ কি, পুরো ঘটনা আমরা ইন ডিটেল আবিষ্কার করব আজকের যাহা বলিব সত্য বলিবতে। মাসুদ, আপনি বলছিলেন যে আপনি প্রতিবন্ধী এবং এই প্রতিবন্ধী হওয়ার কারণে সমাজের অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, ভিন্ন দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন, আপনি নিজে থেকে এক ধরনের কষ্টের সম্মুখীন হয়েছেন, মনোকষ্ট, এবং যার বিনিময়ে আপনি প্রতিশোধ নিয়েছেন, তাই তো? আপনি তারপরে আজকে যাহা বলিব সত্য বলিবতে আসলেন। এটা কেন আসলেন? আপনি তো অপরাধের জায়গাতে স্ট্রিক্ট থাকলেই পারতেন যে আপনি আরো অপরাধ করবেন। এটা যখন আমি করি, অপরাধ করছি, একসময় করতে 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 একটা মেয়ে, যেটা সে আমাকে এই বোধটা জাগিয়েছে যে এগুলা তুমি যেটা করছো এটা তোমার ঠিক নেই। ওই বোধের জায়গাটাতে আপনি এখন স্ট্রিক্ট আছেন। তারপর আর কখনো আমি এগুলা করিনি, কাজ করি। ওকে, প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফাইনালি যাহা বলিব সত্য বলিব। মাসুদ, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমি আমার ছোটবেলাটা একটু বলা দরকার, শ্রোতাদের জানা দরকার আমার ছোটবেলাটা কেমন ছিল। জি প্লিজ। তো আমাদের ফ্যামিলিটা ছিল অনেক বড়। তো আমার বাপ চাচারা ছিল 3 ভাই 3 বোন। আমার বড় চাচা ছিল মাস্টার, আর আমার আব্বা ছিল এমনি কাজ করতো, কৃষি কাজ করতো। অনেক কষ্ট করতো আমার আব্বা, আমার রোজগার যা কিছু করে সবকিছুই করতো। তো আমরা 3 ভাই। তো এক সময় দেখা যাচ্ছে যে আমাদেরকে ভিন্ন করে দেওয়া হলো। আমার বয়স যখন 1 বছর হয়, একদিন আমার বড় বোন আমাকে নদী ধারে ঘুরতে নিয়ে যায়, আমাদের পাশে যমুনা নদী। নিয়ে যাওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করলাম। তো কান্নাকাটি করার পরে আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো সেদিন রাতের থেকে আমার পাটা যেন কেমন ফুলে গেল, ডান পাটা, এবং এমন ফুললো ওইটা আমার মানে স্বাভাবিক আকারে যতটা ফুলা দরকার তার থেকে অনেকটা বেশি ফুলে গেল। ফুলে যাওয়ার পরে তো আমি প্রচন্ড ব্যথায় চিৎকার করতেছি, কান্নাকাটি করি। তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো ওই শিশু হাসপাতাল সিরাজগঞ্জ। তো সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে এই পাটা অপারেশন করানো হয়। সেখানে প্রতিদিন 1 গজ করে কাপড় আর ভিতরে ঢুকে মল পরিষ্কার করতো ওই পাটা মধ্যে, মানে ওই পোড়ার ভিতরে পুষ বা যে মলগুলা সেগুলা ওইটা পরিষ্কার করতো। তো এভাবে দেখতেছে যে মানে অনেকদিন কষ্ট করার পরে আমার সুস্থ হয়ে আসলাম। তো যখন আমি ক্লাস 3 কি 4 এ উঠলাম, তখন দেখতেছে যে আমি 1 পা 2 পা হাঁটি। এবার 2-3 পা হাঁটার পরে দেখতেছে যে আমার পাটা একটু জায়গা যায়। কোন পা এটা? মানে ডান পাটা। আচ্ছা আচ্ছা। পরে এবারে দেখা যায় তখন আমার আব্বা বললো যে অন্যান্যর মতো করে হাঁটে, মানে অন্যান্য একটু এরকম মানে খুঁটতে দিয়ে হাঁটতো, যেটাকে বলা হয়। আচ্ছা, তার আগ পর্যন্ত কোনো সমস্যা হয়? হ্যাঁ, তারপরে হয়নি। তারপরে দেখা যাচ্ছে যে ওইভাবে হাঁটার পরে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যখন ক্লাস 5 এ উঠলাম, তখন দেখা যাচ্ছে আমার পাটা আমার মাটি থেকে 2 ইঞ্চি উপরে থাকে সবসময় হাঁটার সময়। হ্যাঁ, হাঁটার সময়, এবং কি স্টিলও এরকম মানে টাইনা দিরা থেকে রক্তাতে। তো তারপরে যেটা হলো, তো ওইখানে আবার আমি কিছুদিন পরেই একটা ডাক্তার আসলে বিদেশ থেকে, যমুনা সেতু এখানে 20 টাকা করে মানে টিকিট নেওয়ার। কারণ তখন আমি আমার ফ্যামিলি থেকে কখনো আমাকে টাকা পয়সা দিত না, খুব কম, আর ছোট ছিলাম, ওইভাবে কেয়ার করতো না। তো আমি জীবনে প্রথম আমার বাবার পকেট থেকে 20 টাকা চুরি করে নিয়ে আমি তখন ওই ডাক্তারকে দেখাই, 20 টাকা দেয়, এবং ওইখান থেকে 3 থেকে 4 কিলোমিটার হেঁটে যায়। তারপরে আমি এখানে ওই ডাক্তারকে দেখানোর পরে বললো যে এটা তোমাকে অপারেশন করতে হবে, অপারেশন করলে হয়তো ভালো হবে এখন। তো যাই হোক, এটা আমি বাড়িতে বললাম কি, যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে তো আমার কথা শুনে আমি কোথায় গেছি এগুলা জানতে না যাই নাই। তো আমার আব্বা আমাকে অনেক মারধর করলো ওই সময়টাতে মারধর করলো। তো যাই হোক, করার পরে তো আমি ক্লাস 5 এ যখন উঠলাম, তখন ওইখান থেকে আমাদের বাড়ি অন্য জায়গায় নিয়ে আসলো। আচ্ছা, ওই নানার বাড়ির কাছে নিয়ে আসলো। তো নানার বাড়ির কাছে যখন থাকতাম, তখন ওইখানে দেখতাম সবাই স্কুলে যায়, আর আমরা যখন চরে ছিলাম তখন দেখতেছে কেউ স্কুলে যাইতো না। তো তারপরে আমরা যখন নানার বাড়িতে নিয়ে আসলো, দেখতেছে যে অনেকেই দেখতাম জুতা বাইতে থাকতো। আমরা বালুতে সারাদিন ঘোরাঘুরি করতাম, এখানে আসলে দেখতেছে জুতা বাইতে থাকতে হইতেছে, শরীরে তেল তুলতে একদম স্মার্ট হয়ে থাকতে হইতেছে। তো দেখতাম এভাবে, মনে করেন যে ক্লাস 5 এ যখন আমি পড়ি, 5 এ একদিন স্কুলে যাওয়ার পরে খেলাধুলা করি। ওরা সবাই খেলাধুলা করতেছে, আমিও খেলাধুলা করার এক পর্যায়ে তো একটা বল বাড়ি মারার সাথে সাথে আমি বলটা ধরি মানে ডেল দিতে একটু দেরি হওয়ার কারণে আমার এক ফ্রেন্ড বললো, কিরে ন্যাংরার বাচ্চা ন্যাংরা, তোর তো এই জন্য রাখি না। তো যাই হোক, তখন আমার মনে অনেক কষ্ট লাগলো, এবং তারপর থেকে আর কোনোদিন আমি কখনো বল খেলি না, এবং স্কুলে আসি। তো আইসা মাদ্রাসায় পড়ি। তো মাদ্রাসায় আসার পরে শুধু বসে থাকি। আর পরের দিন থেকে আমি শুধু যখন ক্লাসে শুরু হয় তখন ক্লাস ঢুকি, মানে ক্লাসে এসে ঢুকার পরে যখন ক্লাস শেষ হয় 4টার সময়, তখন 4টার সময় আমি যাই। তারপরে থেকে আমি কোনো খেলাধুলা করি না, এবং কি তারপরে আর কোনো দিনও স্কুলেও না, বাড়িতেও না, কারোর সাথে কখনো মিশিও না, কোনো না, শুধু সারাদিন শুয়ে থাকি আর ওই পড়ার সময় পড়ি। তো
তো এভাবে যখন আমি ক্লাস 6 উঠলাম জি। এবং 7 এর বছরটা পারি করে দিলাম, তো এটা যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট দিল তখন আমার রোল নাম্বার হলো 2। রোল নাম্বার হলো 2। হ্যাঁ। ওকে। তো এখন আমি যখন পড়াশোনা করতাম কিন্তু আমি আরবিটা বেশি ভালো জানতাম না। আরবি পড়তে পারতাম না, অন্যান্য সাবজেক্ট গুলো খুব ভালো পারতাম। তখন আপনি মাদ্রাসাতেই পড়ছেন? মাদ্রাসাতে পড়তাম। Okay. আরবিতে ভালো করতে পারতাম না। ওই 8 এর বছরটা নোট দেখে দেখে পড়া যায়, নোটের ভিতরে বাংলা দেওয়া আছে পড়া যায়। যখন ক্লাস 9 যাব তখন ওইখানে আবার শুধু আরবি, এখানে কোনো বাংলা দেওয়া নাই, খালি অর্থ দেওয়া আছে, কিন্তু ওইটার আরবির উচ্চারণ বাংলাতে দেওয়া নাই। জি। তো তখন আমি আমার আব্বাকে বললাম যে আব্বা তাহলে তো এরকম দেওয়া নাই, তো আমি তাহলে হ্যাফজখানা করবো। তো আচ্ছা ঠিক আছে হ্যাফজখানা। তখন আমাকে আমার এক খালাতো ভাই এক মাদ্রাসাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওখানে আমি ইন্টারভিউ দিলাম। তো দেখা যাচ্ছে যে আমি অক্ষরগুলা সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না পারার কারণে সেখানে আমার রাখলো না। তো তারপরে বললো যে এখানে তো রাখা যাবে না। তখন আমি কি করলাম, চলে আসলাম। আমি চলে আসে বাড়িতে আর বললাম না বলে আমি আমার ইউনিয়নতে ওইখানে গোপিন্দাসী না, ওইখানে হাফিজিয়া মাদ্রাসা আছে, সেখানে ভর্তি হলাম। আচ্ছা। ভর্তি হওয়ার 6 মাস ওখানে আমি ক্লাস করলাম, মাদ্রাসা করতাম। তখন কি আপনি এই যে বাংলা পড়া লাইন যেটা সেটা বাদ দিয়ে দিয়েছেন? হ্যাঁ, বাংলা পড়া বাদ দিয়ে আমি এই তো ক্লাস 8 এ থাকা অবস্থায়? হ্যাঁ, 8 এ থাকা অবস্থায়। ওকে। তো বাদ দিলাম, ওখানে 6 মাস আমি পড়লাম। এখন আর আমার আব্বা আম্মা বললো যে তোমাকে আর দাখিল মাদ্রাসা ভর্তি করতে হবে না, তোমাকে হাফেজি বানানো হবে। তো 6 মাস থাকার পরে আমার এক খালাতো ভাইয়ের সাথে চলে যাই এলাঙ্গাতে মাদ্রাসাতে। তো মাদ্রাসায় যাওয়ার পরে তো ওইখানে গিয়ে আমি 500 টাকা দিয়ে ভর্তি হয়ে আসি 1 বছরের নামে। মানে 500 টাকা দিলে 1 বছর মানে ওখানে পড়া যাবে এবং থাকা খাওয়ার সব ওইখানে। তো তারপরে আমি ওইখানে যাওয়ার পরে তো দেখা যাচ্ছে যেখানে আমি কোরআন শরীফ পড়তাম ওখানে যা একই অবস্থা যে আমি এখন সহিষ্ণুভাবে পড়তে পারি না, আমাকে কায়দা দেওয়া হলো এবং 15 দিন কায়দা করলাম। এখন দেখা যাচ্ছে কোরআন শরীফ পড়তাম, আমার যারা ফ্রেন্ড সার্কেল তারা সবাই কোরআন শরীফ পড়তেছে, আমি কায়দা করতেছি, কেমন মানে খারাপ লাগে। তো এর কয়েকদিন পরে একটা ছেলে আসলো, নাম শুভ, বয়স 8 কিংবা 9 বছর এরকম। তো ওইখানে হেফজখানায় সাধারণত হাফেজ, তারপর নুরানি বিভাগ, তারপরে নজরানা সবগুলি একসাথে মানে ক্লাস করা হয়। তো থাকার পরে ওই ছেলেটা আইসা আমার পাশে বসলো। তারপরে ওর আমি বসেছি, ওর সাথে কথা বললাম এক পর্যায়ে, ঠিক আছে। তখন তার থেকে 4 থেকে 5 দিন পর দুপুরে খাওয়া লাঞ্চ শেষ করছি। শেষ করার পরে ওই ছেলেটা এসে বলতেছে যে মাসুম ভাই তোমাকে আমার আম্মু যাইতে বলছি। তো বললাম যে আমাকে তোমার আম্মু যাইতে বললো, তো তোমার আম্মুকে আমাকে চিনে? তো বলতেছে হ্যাঁ। তখন ভাবলাম যে ছোট মানুষ কিনা কি বলবো, তো ওর কথা মতো ওর সাথে চলে গেলাম। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল খাওয়ার জন্য। যাই হোক, ওখানে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তো আমার যে হোটেলে খাওয়া দেয় সেগুলা ভালো লাগে না। তো আমি তখন একবার ওই শুভর আম্মার দিকে তাকিয়ে রইলাম এবং আমি তাকে মানে এক পর্যায়ে মানে ভাবি যে একে যদি আমি খালাম একটা মায়ের সাথে কোনো আপন একটা সম্পর্ক করলে হয়তো এখান থেকে আমি মানে পড়াশোনা করতে পারতাম, মানে এই বাসাটা থেকে পড়াশোনা করতে পারতাম। আর এই শুভ তাদের বাড়ি থেকে পড়াশোনা করতো? হ্যাঁ, বাড়ি থেকে পড়াশোনা করতো। আচ্ছা। তো তখন তাকে আমি বললাম যে অনেকক্ষণ তাকে বললাম যে আপনি কে দেখি আমার খালাম্মার মতো মনে হয়, আপনি যদি না মনে করেন তো আপনাকে আমি খালাম্মা বলে ডাকবো। তো তখন উনি বললেন হ্যাঁ তুমি আমাকে অবশ্যই তুমি খালাম্মা বলে ডাকবা, শুভ যেমন আমার ছেলে তুমি আমার একটা ছেলে। তো যাই হোক, এই চিন্তা নিয়ে আমি তারপর থেকে ওদের বাড়িতে মাঝে মধ্যে যাই। যখন যাই তখন মনে করেন যে অনেক কিছু নিয়ে যায়। আর আমার এদিকে তো এখন যখন আমি হেফজখানা পড়তেছি তখন আমার কোনো টাকা পয়সা অভাব নাই, যখন যা চাই তাই দেয় বাড়ি থেকে। হ্যাঁ, বাড়ি থেকে। এবং কি আমার টাকা যদি মানে শেষ হওয়ার আগে 7 দিন ঘুরে গেলে 7 দিন পরে বলতেছি যে টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে 2000-3000 দিয়ে দিতেছে। তখন ওইখানে শুভর 2টা বোন ছিল, একটা ছিল সুমি আর একটা ছিল সোনিয়া। সোনিয়া 8 এ পড়তো আর সুমি ক্লাস 7 এ পড়তো। তো ওইখানে যাওয়ার পরে তাদের সাথে কথা বলি এবং আমি তো ক্লাস 8 পাস করে গেছি, মেয়েটা মাত্রার সাথে পড়ে। তো আমি তো 8 এর সব অঙ্কগুলি করতে জানি, তো অঙ্ক করে দেই। তো ও মাদ্রাসায় পড়ে কিন্তু তো আরবি জানে না। তো তখন শুভর আম্মা আমাকে বললো যে তাহলে বাবা তুমি ওকে একটু আরবি শিখে। ওকে। তো আসতাম তাদের সাথে, মনে করেন যে আরবি পড়াতাম এবং বাংলা, ইংরেজি আর অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে তো আমি তাদের পড়াইতাম। আপনার পায়ের ততদিনে কি অবস্থা? আমার পা তো অবস্থা তার থেকে আরো দেখতেছে 3 ইঞ্চি উঁচা, মানে 2 ইঞ্চি থেকে আরো 3 ইঞ্চি হয়ে গেছে। তার মানে পুরোপুরি আপনাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় এবং কোনো ধরনের ডাক্তারি কোনো প্রেসক্রিপশন আপনি নিচ্ছেন না বা কোনো ধরনের অপারেশন করেন না? এখন যেটা হয়েছে যে আমাদের টাঙ্গাইলে ঢাকা ক্লিনিকের না, ওই ক্লিনিকে ডাক্তার মনিরুজ্জামানকে দেখাইছিলাম। ওই ডাক্তার মনিরুজ্জামান বলছিল যে পাটা অপারেশন করলে ভালো হবে। তো অপারেশন করার জন্য তখন বাড়িতে বলার পরে আমার কথা এটা গ্রহণযোগ্য মনে করেন। তার মানে আপনাকে ওটা ফাইনালি একদম ওইভাবেই নিয়ে চলতে হচ্ছে এবং আজ অবধি আপনি এভাবেই আছেন? হ্যাঁ, এভাবে। এবং সবাই আপনাকে প্রতিবন্ধী হিসেবেই চিনে? হ্যাঁ, সব প্রতিবন্ধী হিসেবে চিনে। ওকে। তো এই নিয়ে মানে যে অপারেশন করায় না, এটা নিয়ে 3 বছর আমি আমার বাবার সাথে কথা বলিনি।
ওই সময়টাতে? হ্যাঁ, ওই সময় থেকে সবকিছু করতে যা। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বিষয়টা সেটা হলো যে টাকা পয়সা যা কিছু দরকার পড়তো তা আমার কাছে দিতাম, আম্মাই দিত। আর আব্বা তো বিজনেসের নিয়ে ব্যস্ত থাকতো সবসময়। দেখা যাচ্ছে যে সপ্তাহে 2 দিন আসলো, হাট করে আবার চলে গেল। আবার কয় টাকা লাগতো অপারেশনটা করতে? এইটা অপারেশন করতে মাত্র 20,000 টাকা লাগতো, কিন্তু ইচ্ছা করলে সে দিতে পারতো, কিন্তু সেই ইচ্ছাটাই সে পোষণ করেনি। এবং যার কারণে আপনার সারা জীবন। আরেকটা কথা আছে যে যখন ওই আমি হাফখানা পড়লাম পড়ার সময়, তখন আমার বড় ভাইকে আমার আব্বা 3,70,000 টাকাতে বিদেশ পাঠাইলো। তো তখন আমি বলছিলাম, দেখেন আব্বা, তো ভাইয়াকে যে 3,20,000 টাকা দেয় মানে বিদেশ পাঠালেন, অথচ আমাকে 20,000 টাকা হইলে পাউডার অপারেশন করা হতাম, তো অপারেশনটা করে দিলেন না। তো আব্বা আর কিছু বলে না, মানে বকা দেয়। এবং তার সামনে আমি খুব কম যাইতাম, ঠিক আছে। এবং এমনি টাকা পয়সা ছিল, কিন্তু মানে সে শিক্ষিত ছিল না, যার কারণে তাকে কখনো ছেলেকে কাছে ডেকে নিয়ে বসায় কখনো আদর করে বলতো না কোনো কিছু। টাকা পয়সা পাইছি, সবকিছু পাইছি, কিন্তু কখনো আদর স্নেহ, বাপের যে আদর স্নেহ, যে পড়াশোনা ঠিক মতো করছে কিনা এ কেয়ার নিত না, কোনো কিছু কেয়ার নিত না। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি যেটা বলছিলেন যে ওইবারে যাওয়ার পরে ওনার সাথে মানে ভালো সম্পর্ক হলাম, খালামা বানালাম। বানানোর পরে তো উনি মানে অনেক আদর করতেছে। তো তখন ওই যে আমার ওই খালাম্মা বললো যে তোমার এরকম সমস্যা। আমি হ্যাঁ, এটা ঠিক হয়েছে, এখন এটা যদি অপারেশন করা হয় তাহলে ভালো হয়ে যাবে। তাকে বলি না যে আমার আব্বা এটা করে না, হয়তো বা ওয়েট নষ্ট হবে। তো দিন আর কি এভাবে কিছুদিন চলার পরে ওই মেয়েটা আমাকে শুনে বলে যে সোনিয়া মেয়েটা বলতেছে যে আমার খুব হুজুর ছেলে পছন্দ। মানে হচ্ছে আপনার শুভর বোন। হ্যাঁ, শুভর বোন মানে হচ্ছে সোনিয়া, তাকে আপনি আরবি পড়াচ্ছেন। সেই মেয়েটা আপনাকে শুনিয়ে বলছে আমার খুব হুজুর ছেলে পছন্দ হয়। বা মাসুদের সবকিছু বলে পারিবারিক অবস্থা সবকিছু মিলিয়ে মাসুদকে আমরা যে নামে পরিচিত করেছি সমাজে, সেটাকে সেই নামের আগে একটি শব্দ লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে প্রতিবন্ধী মাসুদ। প্রতিবন্ধী বলতে যেটা বোঝানো হয় যে ওর একটা পা আসলে ঠিক নরমাল না এবং ওকে খুঁড়িয়ে হাঁটতে হয়। সেটার জন্য যতটা না ওর ভাগ্য দায়ী, তার চেয়ে বেশি আমি বলবো যে পারিবারিক অবহেলা। এবং যেহেতু শুনেছেন ওকে, বুঝতেই পারছেন যে আসলে কি দায়ী সেটার পেছনে। প্রিয় শ্রোতা, একটা কথা আছে রবীন্দ্রনাথের, যে যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকে টানছে। সুতরাং এই সমাজের কোনো মানুষকে পেছনে ফেলে আপনি যদি সামনের দিকে এগোতে চান এবং এই সমাজেই বসবাস করতে চান, তাহলে কোনোভাবেই আপনি সামনে যেতে পারবেন না, কারণ পেছনে যে আছে সে কিন্তু পেছন থেকে আপনাকে টানছে। এবং ওই পেছনের মানুষটি ভালো থাকাটা আমাদের ভালো থাকার জন্য খুবই খুবই জরুরি। আজকে যারা প্রতিবন্ধী সমাজে কিংবা আজকে যারা অন্যান্য ডিসেবিলিটির মধ্যে রয়েছেন, সেই সব মানুষগুলোকে যারা অবহেলা করি বা ভিন্ন দৃষ্টিতে দেখি, তারাও যে কখনো কখনো তাদের জায়গাটা থেকে আমাদের জন্য হুমকি হয়ে যেতে পারেন আমাদের আচরণের কারণে। আজকের এই গল্পটি হচ্ছে তার একটা বেস্ট উদাহরণ। আমরা সেই জায়গাটিতে যেতে চাই, তবে তার আগে বলতে চাই, ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ফিরছি আমরা মাসুদের কাছে। হ্যাঁ মাসুদ, যেখানটাতে আমরা ছিলাম যে সোনিয়া বলল যে সে হুজুর ছেলে পছন্দ করে, তারপর? তো আমাকে শুনে বলতো যে হুজুর ছেলে আমার খুব পছন্দ হয়। তো তখন আমি আর কিছু বলি না, ওকে শুধু পড়াই, আমার আর ওরকম কোনো চিন্তা চেতনা নাই। তো আমি আবার একটা জিনিস ছিল যে আমি ছোটবেলা থেকে লেখালেখি করার অভ্যাস ছিল। আমি কবিতা লিখতাম ছোটবেলা থেকে, ছোট ছোট গল্প লিখতে চাইতাম। তো মাঝে মধ্যে ওরে কিছু কবিতা শোনাতাম আমি। একদিন আমি ওর খাতার ভিতরে আমি একটা কবিতা লিখছিলাম, এমনি নর্মাল কবিতা, তো কোনো প্রেমের কবিতা না। তো যাই হোক, ওটা শোনার পরে তো তখন আরো আমার প্রতি সে উইক হয়ে পড়লো এবং সে আমার বললো একদিন যে আচ্ছা আপনি তো প্রতিদিনই পড়ান, তো আজকে একটা কাজ করি, তো আজকে আমি পড়াশোনা করবো না, তো আপনার সাথে আমি ঘুরতে যাবো বাহিরে। আমি বললাম দেখো এটা কি করে সম্ভব হয়, এখন তুমি পড়াশোনা না করে তুমি বাহিরে ঘুরতে যাবা, এটা কি ঠিক হয়? না কিছুই বলবে না, চলেন যাই। তো যাই হোক আমি আসলাম ওর সাথে। তো আসার পরে এখানে ঘুরলাম অনেক সময়। তো ঘুরার একটা ফাঁকে আমার ওই মাদ্রাসার মাহবুব নামের একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে দেখছে ওর সাথে ঘুরতে। দেখার পরে এই কথাটা যে হ্যাঁ ও আর হুজুরকে বলে, হুজুরকে যখন বলা হয় হুজুর, তখন এই কথাটা যে মানে ওনার দাদাকে বলা হয়। তো আসার পরে তো ওই যে মানে ও তো বইলা দেয়নি কে, তখন ওর দাদা বললো যে ঘুরতে গেছো কেন? তো যাই হোক বলার পরে ও কান্না করে দিল, কারণ কান্না করার পরে আর কিছু বললো না। আর আব্বা পুলিশে চাকরি করে। তারপরে ও বাড়িতে যায়, যাওয়ার পরে আমি চলে আসি মাদ্রাসায়। এই ঘটনাটা আবার মানে হুজুররা জানে, হুজুরই বলে দেয়, মাহবুব বলে দেয়। হুজুর আমার মানে মাগরিবের নামাজ পড়ার শেষে আমাকে ডাকে নিয়েছে মসজিদের ভিতরে। তো আমাকে কিছু না বলে ইচ্ছে মতো আমাকে পিটিয়েছে। এই মেয়েটার সাথে আপনি ঘুরেছেন বলে আপনাকে ইচ্ছা মতো পেটালো? ইচ্ছা মতো পিটিয়েছে আমার হুজুর, ঠিক আছে, মৌলানা হুজুর আসছিল, উনি ইচ্ছা মতো পিটিয়েছে। 2টা জোড়া বেদ দেয়, দেখতে বাইরে, ঠিক আছে, মানে 2 ইঞ্চি করে ফুলে হালাইছিল।
আপনি ওকে পড়ান, আপনি বলেননি যে আমি ওর টিচার, আমি ওকে পড়াই? হ্যাঁ, আমি এটা বলছি। বলার পরে তুমি কেন ওকে পড়াবা, অন্য কোনো স্ত্রী না? আর পড়াও সেটা বিষয় না। তো পড়ার তো বাড়িতে পড়াবা, কিন্তু তুমি বাহিরে নিয়ে ওকে ঘুরবা কেন? তো সেজন্য মানে ইচ্ছা মতো মার দিল। মারতে বাদে হতেছে যে এক পর্যায়ে আমার জ্বর এসে বললো রাতে। পরদিন সকালবেলা আমি 10টা-11টার সময় ঘুম থেকে উঠলাম, মানে সকালে উঠছি, ওইটা নামাজ পড়ছি, পড়ার পরে আমি আর ওই ক্লাস করতে যাইনি, ক্লাস না করে পরে আমি সরেছি। তো আর ভাবতেছি যে এরকম মার দিল, তো এখন আমি কি করবো, এই মাদ্রাসায় আমি পড়বো না। তো এই চিন্তা ভাবনা করছে, কিন্তু আমি যে মাদ্রাসায় পড়বো না, কিন্তু যার জন্য আজকে আমি মার খেলাম তার খবর আছে। তো তখন আমি পাঞ্জাবিতে আমার টাকা পয়সা যা ছিল সবকিছু বললাম, ভরে তো আমি ওই ছেলের মামু উপরে বললাম যে চল যাই, আমাকে টাইকা দিয়ে আস। এই বলে আমি ওকে একটু আউলে নিয়ে যাই, ঠিক আছে। তখন আমার পিছনে এতটুকু একটা রুলার ছিল, আমি এটা পাঞ্জাবি নিচে রাখছিলাম। তো ওই রুলার দিয়ে ইচ্ছা মতো ওকে বাইরেছি। তো বাইরে আমি তো জানা আছে যে আমি এখান থেকে চলে যাবো, আর ওই মাহবুব ছিল এখানে স্থানীয় গুলা। তো আমি ওর ইচ্ছা মতো বাইরে মানে অনেক নাটি করছি, আমি অমনিতে যাই দৌড়ে যাই, আমি গাড়িতে চড়ে পরে বাড়িতে আসছি। যখন বাড়িতে আসছি তখন আম্মা জিজ্ঞাসা করলো যে তুমি বাড়িতে আসছো কেন? তো তখন আমি বললাম যে আম্মা আমার যে অ্যাপেন্ডিসাইটের ব্যথাটা আরো বেড়ে গেছে, তো এখন কি করবো? তো তাহলে কি করো, ডাক্তার এখানে। তো সেদিন ছিল বৃহস্পতিবার, শুক্রবার দিন আবার ডাক্তার আসতো। তো পরে আমি আম্মার কাছে টাকা দিলাম, আম্মা 500 দিয়ে ডাক্তার দেখেন আসো। পরে ডাক্তারের কাছে এখানে গেলাম। তো এখানে গেলাম, আমার তো কিছুই নেই, ব্যথাও না কিছু না। তো এমনি ডাক্তারের বললাম যে আমার একটা করে দেন, পেটের মধ্যে ব্যথা করতেছে, ভিতরের রোগটা ডাক্তারে ধরতে পারে নাই। তো পরে 200 টাকা দিলাম, 200 টাকা দেওয়ার পরে আমার এইটা দিল, প্রেসক্রিপশন লিখে দিল। তখন আমি বাড়িতে আসলাম। আসার পরে এখন আম্মা বললো ঠিক আছে, তাহলে এখন তো প্রেসক্রিপশন লিখছো, তাহলে ওষুধ কিনে নিয়ে তাহলে এখন মাদ্রাসায় যাও। বললাম আজকে শুক্রবার, তো কালকে আমি যাই। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে যাও। তো কালকে যখন জানাইছি, এখন তো আমি আর ওইখানে যাবো না মাদ্রাসায়, এখন ওখানে গেলে তো আমাকে ইচ্ছা মতো মার দিবে। তো আমি ওই মাদ্রাসায় না গিয়ে, আমার কাছে ছিল 1000 টাকা, আর আম্মা দিল 500 টাকা, 1500 টাকা মিলে আমি চলে আসলাম জীবনে প্রথম ঢাকাতে আমি গাজীপুর আসলাম। তো আমি তো এখন কোথায় যাব? ওইখানে আবার আমার ওই যে আব্বার হইতেছে ফুফাতো ভাই থাকতো, ওনার আবার 2টা মেয়ে আছে, একটা মেয়ে আছে আর একটা হলে তার ভাইয়ের মেয়ে। তো যাই হোক সেখানে আসলাম। তো আসার পরে তখন ওই যে আমার ওই চাচা ফোন দিচ্ছে যে মাসুদ তো এখানে আসছে, মাদ্রাসাতে জানে ঢাকায় পড়ছে। তো তখন তো আম্মা অনেক বকা দিল, কাকারা। তো তখন বকা দেওয়ার পরে তো আমি এখন একটা ছোট মানে কিসের জন্য গেছো তুমি ওখানে? তো তখন আমি বললাম যে ঢাকা আসছি, ওই আমি মোবাইল কিনবো, ভাবির মোবাইল আমি ধরছিলাম দেখে ভাবি আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছিল। তো আমি কামাই করে আমি মোবাইল কিনি। তো তখন আমার আম্মা বললো যে কামাই করে মোবাইল কিনতে হবে না, তুমি এক্ষুনি তুমি মাদ্রাসায় যাও, আর আমি তোমার এই মোবাইল কিনে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। তো আমি আর যাই না। তো আমি কাকারে বললাম যে কাকা আমি তো আর বাড়িতে যাবো, কোথাও যাবো না, আমাকে গার্মেন্টসে চাকরি না দেয়। তো তখন কাকা বললো যে হেই পাগল, তুমি গার্মেন্টস চাকরি করবে এটা যদি শুনে তো ভাই তো আমাকে অনেক বকা দিবে, আর তুমি হয়তো পাইছো, তুমি ছেলের মতো, তোমার তো আমি এখান থেকে তাড়িয়ে দিতে পারবো না। তো তুমি আসছো, কিছুদিন তুমি থাকো, তোমাকে চাকরি করতে হবে, তুমি এখানে কিছুদিন থাইকা তারপর তুমি মাদ্রাসায় যাবে। আসলে আপনি গল্পগুলো বানাচ্ছেন কারণ আপনি মাদ্রাসায় যাতে যেতে না হয়, হ্যাঁ, তাই তো? এগুলো মানে বলতেছি যাতে আমার কারণ মাদ্রাসায় গেলে তো আপনাকে ওই পিটুনি খেতে হবে। তো তারপরে আমি যাই হোক তার 7 দিন পরে আমি চলে আসলাম বাড়িতে। তো আম্মা তখন কিছুই বল নাই, ঠিক আছে তুমি ভুল করছি, আমি তোমাকে কিছুই বলবো না। তো ঠিক আছে তুমি এখন মাদ্রাসায় যাও, মাদ্রাসায় জিজ্ঞাসা করে তো বাড়িতে ছিল, এটার বললো না যে কোথায় ছিল, তো তুমি মাদ্রাসায় যাও। তখন আমি আর মাদ্রাসায় যাই না যাওয়ার কারণে 1 দিন 2 দিন 3 দিন দেখতে দেখতে একদিন আমার আব্বা আমাকে অনেক প্রচন্ড মারে, বাইন্দে অনেক মারধর করার পরে আমারে বলি যে যতই মারো, আমি আর কিছু বলি না, যতই মার দিক আমি আর মাদ্রাসায় যাইতেছি না, আমি এখন দাখিল মাদ্রাসায় পড়বো। মানে আপনি আর হেফজখানায় পড়বেন না, আবার দাখিল মাদ্রাসায় পড়বেন। ওকে, এটা চিন্তা ভাবনা করে আমি কি করলাম, আমার চাচাতো বোন আছে, ও আবার দাখিল মাদ্রাসায় পড়তো, আর বই আছে, ওর বইগুলো আমি নিয়ে এসে পড়াশোনা করতে শুরু করে দিলাম। তখন আর কিছু বলে না, আস্তে আস্তে সব বিষয় দেখতে পড়াশোনা ঠিক মতো করতেছি। এখন আমি দাখিল মাদ্রাসায় ভর্তি হইলাম। আচ্ছা, কোন ক্লাসে ভর্তি হলেন? এটা ক্লাস 9 ভর্তি হলাম। এইটা তো আমি পাশ করে গেছি। ওকে। তো এর মধ্যে আমার আরেকটা জিনিস যোগ হলো, সেটা হলো আমার লেখালেখি চিন্তাটা খুব বেড়ে গেল। কিসের লেখালেখি? মানে কবিতা লিখি, গল্প লিখি। ওকে। তো আমি এখন ইদানিং মানে পড়াশোনা বাদ দিয়ে কিছু কিছু গল্প লিখতে চিন্তা ভাবনা করি, কবিতা লিখতে চিন্তা করি, দেখতেছি যে পড়াশোনাটা তেমন করতেছে না। তো আমি আবার ছোটবেলায় কে কি আঘাত দিচ্ছে সব কথাগুলি আমার মনে মানে গাইতে থাকতো। বিশেষ করে যদি কেউ আমার প্রতিবন্ধী নিয়ে আমাকে আঘাত করতো তো প্রচন্ড কষ্ট লাগতো। তো একটা কাম করতাম যে প্রতিবন্ধী বলে আমি মানুষ না, এরকম অনেক করতাম। দেখতেছে যে আবেগ করে অনেক কান্নাকাটি করে এলাম, দেখলাম যে এইভাবে যদি কান্নাকাটি করে মানে বলার পরেও তারা আসলে এইভাবে বলতেছে কান্নাকাটি কি করবে, এর প্রতি আর প্রতিশোধ এরকম একটা চিন্তা ভাবনা কাজ করতো। ওর সাথে ভালোভাবে কথা বলতেছি কিন্তু ওরা শুনতেছে না, ওর সাথে আমি এখন খারাপ ভাবে বিহেভ করি।
আমি যখন টেস্ট পরীক্ষা দিলাম এসএসসির, তো টেস্ট পরীক্ষা দেওয়ার সময় তো আমার একটা মেয়েকে খুব ভালো লাগে। মাদ্রাসায় দ্বারে আমি গেছি, টেস্ট পরীক্ষা দিয়ে এলে সাধারণত আর ক্লাস তো হয় না। জি। তো ওই মেয়েটার সাথে একদিন দেখি যে দাঁড়াইছে, তো দাঁড়াইলে মেয়েটা খুব সুন্দর দেখা যাচ্ছে। মেয়েটার নাম ছিল জাহানারা, আর ওরে আমি জাহান বলে ডাকতাম। ওকে, জাহান বলে ডাকতাম। জাহান বলে ডাকতাম। তো Okay. অন্য আমি 30-40টা কবিতা লিখছি। আচ্ছা। তো ওই জাহান বলে ডাকতাম। একদিন আমি গেছি, তো ওখানে যায় তাকে ডেকে নিয়ে গেছে। তো ডেকে নিয়ে যায় তাকে আমি মানে প্রপোজ করছি, যে প্রপোজ টাইপের বলছি যে জাহান এখানে বললাম যে জাহান, যদি কোনো বাগানে ফুল ফুটে সে বাগানে কি ভ্রমর আসে? তখন বলতেছে হ্যাঁ আসে। বলতেছে যে কিছু কিছু ভ্রমর আছে যারা ক্ষণিকের জন্য আসে, ফুলের সৌন্দর্য মধ্যে খেয়ে চলে যায়, সব ভ্রমরই কি এক? তখন বললো না। তো একটা কথা বলছিল যে ফুলটা বাগানে ফুটে আছে সেখানেই থাক না, দূর থেকে তার সৌন্দর্য উপভোগ করা যায় না? আমি বললাম সেই ফুলটা তো সারা জীবন বাগানে ফুটে থাকবে না, সেই ফুলটা একদিন এমন ভাবে জুড়ে যাবে তার একটু সেই জায়গায় পড়ে যাবে। তো জাহান যেন আমার বাগানে ফুটা ফুল, সেই ফুল খেতে সবাই ভালো লাগে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই ফুলটাকে তুলে আমার মনের ফুল দানিতে করে না রাখবো ততক্ষণ পর্যন্ত সেই ফুলের সবরণ হবে না এবং ফুলের জীবন সার্থক হয় না। ফুল দিয়ে মানুষ দেবতার পুজো করে, আর দেবতার পায়ে ফুল ঠাইবে নিজেকে ধন্য মনে করে, কিন্তু যে ফুল বাগানে রয়ে গেলে দেবতার পায়ে ঠাই না পেলে কি মূল্য আছে সেটা? তো যাই হোক, ওকে ওকে, দ্যাট ইজ ফ্যাবুলাস। এভাবে বলার পর আমি তো লেখালেখি করতাম, কারণ আমি বুঝছি যে কিভাবে প্রপোজ করতে হবে। ওকে ফাইন। তারপর তো এই মেয়েটা তখন হাসিতে চলে গেল। আমি ভাবলাম যে হয়তো এই মেয়েটা আমার শিকার হয়েছে। যাই হোক, দেখে আবার এই মেয়েটা নিয়ে চিন্তা সবসময় এটাই। তো ওই মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি কখনো কথা বলতে পারতাম, এই যে মানুষদেরকে হয়তো বা শিকার করতাম, কিন্তু এই মেয়েটাকে কখনো তার দিকে তাকাইলে আমি মনে করেন যে কিছু বলতে পারতাম না। এভাবে মনে করেন যে আমার এসএসসির আগে, তো তখন আমি মনে করেন যে টেস্ট পরীক্ষার পরে শুধু আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই মেয়েটা নিয়ে স্কুলে যাই বসে থাকি। তারপরে আমি একটা কাজ করলাম, আমি 10টা কবিতা লিখলাম অন্য 10টা কবিতা লিখে একটা ছোট্ট করে একটা বই করলাম, মানে এমনি আমাদের এখান থেকে কম্পিউটার দোকান থেকে করে নিয়ে আসলাম। তো বইটার নাম শুধু তোমার জন্য রানা লিখে দিলাম। তো এই করে দিলাম 50 কবি মনে করছিলাম, এটা সবাইকে দিচ্ছি স্কুলে। তো ওই মেয়েটা নিয়ে গেছে, নিয়ে আবার পড়ছে। এর মধ্যে তো আমার এক বান্ধবী ছিল মমতা নাম, তো ওকে আমি একটা ছবি অ্যাড করে দিয়েছিলাম, ছবি অ্যাড করতে জানি। তো যাই হোক, আমি যে মাদ্রাসায় যাইতাম, তো যখন আসতো তখনই ওর সাথে যাইতাম, দেখাতাম। তো এইভাবে যখন 2-3 দিনে যায়, আমাকে একদিন জিজ্ঞাসা করলো যে কবিতাগুলো বই পড়ে, তো এই কবি আপনি আমার নামে এবার কবিতা লিখছেন কেন? আমি বললাম যে কেন লিখছি সেটা তো আপনি ভালো করে জানেন। তো বললো যে আমি আপনার সাথে প্রেম করতে পারবো না, আপনি তো ন্যাংরা। এইভাবে ডিরেক্টলি আপনাকে বললো যে তুমি তো ন্যাংরা ছেলের সাথে আমি প্রেম করবো না। তো আমি কিছু বললাম না, শুধু কান্না করলাম। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তুই যখন এই কথাটা বললি আমি প্রতিবন্ধী, তোকে আমি রেখে দেবো এবং তোকে আমি ভালোবাসার ফাঁদে ফালাবই, এটা যে করে এনি হাও, যে কোনো কারণে। এই জাহানকে তো দেখা যাচ্ছে যে মাদ্রাসায় যে সময়টা থাকতো সেই সময়টা আমিও থাকতাম। এখন ওরাও ছিল আমার ঝোলা তাঁত ছিল। তো আমি কি করতাম যে ওইখানে আবার কাজ করতাম বলতে একদিন আমি যাই ওখানে, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার চাচাতো মামার শালা একটা ওইখানে তাঁতের কাজ করে। তো তার কাছে ডিটেলস ঘটনাগুলি বলার পরে কয় ঠিক আছে আচ্ছা তুমি আসো। এদিকে আমি পড়াশোনা কিছুই করিনি। সকালে মাদ্রাসা আসি, মাদ্রাসা যখন ওদের ক্লাস শেষ হয় তখন আবার যাই ওই ওদের তাঁতের ওইখানে যে বসে থাকি, সন্ধ্যার সময় আবার বাড়িতে আসি। তো এভাবে চলতেছে আমার সময়। তো যাই হোক এভাবে করতেছি করে একদিন ওই মেয়েটা বের হয়ে আসছে, হয়তো বা ও অনেকদিন আগে থেকে আমাকে ফলো করে এবং দেখছে। একদিন এসে বলতেছে যে হায়রে ভালোবাসা। তো ভালোবাসার জন্য মানুষ এগুলো করে। তো যাই হোক আমি তো খুব মুক্ত হয়েছি, মানে ওকে পেতেই হবে। একদিন আমার এক মানে বিআই সম্পর্কে, তো বিআই আমাকে বললো যে তুই এরকম করস, তো তাহলে একটা কাজ কর, তো চল একটা কবিরাজের কাছে তোকে নিয়ে যাই। কবিরাজের কাছে নিয়ে যাই, কবিরাজে কিছু দিলি ওই মেয়েটা তার প্রেমে বেড়ে দাও। তো যাই হোক ওই মেয়েটা আমি কবিরাজের কাছে গেলাম। কবিরাজের কাছে যাওয়ার পরে 101 টাকা নিল কবিরাজে। তো আমাকে বললো যে তুমি এইটা নিয়ে তাবিজটা নিয়ে ওদের যে ও যেখানে থাকে সেখানে পুঁতে রাখবা, আর রাতে গাছের ডালে ওইটা বলবা 1 2 3 জানারে আমার কাছে এনে দিন। মানে এটা ও যা বলতো আমি মনে করছি যে এটাই সঠিক হবে। তো তখন আমার বাড়ির পাশে একটা ছিল মানে আম গাছ। তো এখন তো আমি ওইখানে থাকি, এখন কিভাবে ওইখানে যাই, ওদের বাড়ির ভিতরে যাই। তো এবার যাই মাঝে মধ্যে, ঠিক আছে ওইখানে বসে থাকতে একদিন ওর আম্মা, ওর আবার সৎমা জাহানার, ওর সৎমা আমারে বলতেছে যে বাবু তো আমাকে একটা কাজ করে দিবে। কি কাজ? আমাকে একটু তেল আইনে দিবে। পরে দোকান দিকে যায় আইনে দিলাম। ওই ফার্স্ট ওদের বাড়িতে আমি যাই। তো যাওয়ার পরে দিয়ে আসি দেখি যে দাঁড়াইছে। এখন আমি আর এখান থেকে যাই না, অনেক সময় মানে দাঁড়িয়ে থাকলাম, ওরে দেখলেই বললাম।
তো ওই মেয়েটা ঘরে চলে গেল, তখন আমি বুঝলাম যে এই রুমটাতেও থাকে। তো বললাম ওইটা নিয়ে আস্তে আস্তে ওইখান থেকে নিয়ে, যে আমি তো চিনে রাখছি এটাই ওর রুম। তো তখন ওইটা ওর ভিতরে ঢুকাইলাম, ঢুকানোর পরে তো রাতে আমি অনেক ভয় পাইতাম। তো সেদিন রাতে আর কোনো ভয় নেই। তো আমি রাতে গাছের ডালে ওইটা বলতেছি 1 2 3 জাহানারা আমার কাছে নেই, এভাবে বলছি। রাত 12টা থেকে শুরু করা, রাত 12টা থেকে আমি 2টা পর্যন্ত বলছি। 2টার সাথে 2:30 বাজে যাচ্ছে, এখন মেয়েও আসে না, কিছুই আসে না। আমি তাড়াতাড়ি, যখন আমি একটু পরে বুঝলাম যে এটা কিছুই না, তো তখন আমি তাড়াতাড়ি নেমে আসলাম, গাছ থেকে নেমে আসে মানে রুমে এসে শুয়ে বললাম। ওকে, তারপর? তো তারপরে যাই হোক, এভাবে মনে করেন যে কোনো মতে ওটা হলো না। বললাম যে এই কবিতা হবে না, যা করে আমারই করতে হবে। তো এইভাবে ওর পেছনে ঘুরি এবং মাঝে মধ্যে কবিতা লিখি। একটা কবিতা বলবো? বলেন বলেন, মন খুলে বলেন। এই পথ দিয়ে চলতো জাহান, আসবে আবার ফিরে, নিশীত রাতে স্বপ্নে দেখি আজকে তাকে ঘিরে। হলুদ পাখি ডাকতো তাকে, সে চাইতো না ফিরে লাজে। এই পথ দিয়ে চলতো জাহান, সকাল সন্ধ্যা সাজে। বনু ফুলের সুবাস নিতে এলিয়ে দিত গা, দুষ্ট সেসব বনলতা জড়িয়ে দিত পা। হাসতো জাহান, তুলতে সে ফুল, কাঁপত হিয়া, চলতো চটুল। এই পথ তো আজও আছে জাহান চলার স্মৃতি বুকে। এই পথ দিয়ে চলতে আমার দুঃখ বাজে থেকে থেকে, পথের দ্বারে বকুল তলে আমার জাহান গাত্তমালা, একা একা গভীর মনে প্রেম পিয়াসী খেলতে খেলা। এসে আমি যাই যে থেমে ওই ওখানে কইত কথা, জলের সাথে শাপলা দোলে আমার জানের বিরহ গান, কানে কানে যাই যে। পথের দ্বারে বুলবুলিরা আমার জানের কণ্ঠ শুনে সুর মিলিয়া গাইতো যে গান। বনভীতিকার আপন ছায়ায় আমার জান বসতো, নদীর সাথে পাখির সাথে মনের কথা বলতো। এসব স্মৃতি গেতেমালা পরেছি হাই গলে, পথের সাথী হয়েছি গো পরম কৌতুক। ওয়াও ওয়াও, সুপার, এক্সেলেন্ট, ফাইন। এভাবে মানে কবিতা লিখলাম। এভাবে অর্ধে মনে করেন 30 থেকে 35টা কবিতা লিখছি এবং শ্রমট 150 মতো কবিতা লিখছিলাম। 2টা উপন্যাস লিখেছি, মৃত্যু দ্বারে দাঁড়িয়ে, বেদনার নীল পদ্ম ফুল। মৃত্যু দ্বারে দাঁড়িয়ে যে উপন্যাসটা, সেটা হলো ওই জাহানারাকে নিয়ে লেখা। আর মৃত্যু দ্বারে দাঁড়িয়ে এই উপন্যাসটা লিখে আমি বপুর উপজেলা থেকে আমি ক্রেশ পাইছি এবং সুমনার ক্রেশ পাইছি। আপনি বললেন আমি সেটা দেখাতে। জি প্লিজ। এবং সেখানে আমি 3 জন পুরস্কার ছিলাম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে। বাহ বাহ, বিশাল এক ক্রেস্ট। আমরা ক্রেস্টার ছবি দেখাতে পারি। প্রিয় শ্রোতা, আমরা ক্রেস্টার ছবি এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি। ও মাসুদ, আমরা ঘটনার একটা পেছনের দিকে রয়েছে একেবারে। আপনি যে ঘটনায় এসেছিলেন, যে একটা মেয়েকে আপনি প্রপোজ করলেন, তার আগের পরিস্থিতি হচ্ছে এটা আমি যে ওটা তো এসএসসি তে গেছে গা, এসএসসি ফাইনাল পরীক্ষাতে। এটা আমি টেস্ট পরীক্ষার পর থেকে বলতেন। মানে এইরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আসার পেছনের কারণটা হচ্ছে এই ধরনের রিলেশনশিপ। হ্যাঁ, এইগুলো রিলেশন। ওকে, আমরা সেটা আরো পরিষ্কার করতে চাই। তারপর কি হলো? তারপরে যাই হোক, এভাবে ওই মেয়েটাকে বলি, কবিতা টবিতা লিখে দেয়, ই করি। তো মানে কোনো মতে এই মেয়েটা ই করে না, রাজি হয় না। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে এভাবে অনেকদিন বলার পর আমিও হাল ছাড়ি না। তো আমি ভাবি যে একবার না পারিলে দেখো শতবার। তো আমি ওরে একবার প্রপোজ করছি, ওরে আমি একদিন হলে আমি প্রেমের ফাঁদে ফালাবো। এর মধ্যে আমার ইয়ের রেজাল্ট বের হয়ে গেল, এসএসসির। তো এসএসসির যখন রেজাল্ট বের হয়ে গেল, তখন আমি বললাম যে আমি তো এসএসসি পাস করছি। তো তখন বললো যে ভালো ভালো, এইটুকুই বললো। তো তারপরে ওরে এভাবে বললাম 2 মাস 3 মাস বলার পরে কোনো মতে রাজি না, কোনো মতে রাজি না। আমি বললাম দেখো, ও আমাকে ইনসাল্ট করে, আমি ওকে আরো মানে ও যত আমাকে দূরে সরে দিতে চাই, তত আমি ওর কাছে যেতে চাই। তো তারপরে এভাবে 3-4 মাস যাওয়ার পরে আমাকে একটা কথা বললো যে আমি আসলেও তোমাকে, তুমি যেভাবে এবার ঘুরতেছো আমার সাথে, আর সত্যি আমি তোমাকে, তোমার ভালোবাসাতে আমি সাড়া না দিয়ে পারলাম না, তোমার সাথে আমি প্রেম করবো। তো একটা কথা আছে, সেটা হলো যে তুমি তোমার যদি পাটা অপারেশন করতে পারো, তাহলে আমি তোমার সাথে বিয়ে করব। তো বলতে আসলে আপনি খুব ভালো। এবং এর মধ্যে একটা ঘটনা হয়েছে, সেটা হলো যে আমার আগে অন্য একটা ছেলে ওরে মানে অ্যাফেয়ার ছিল। তো থাকার পরে ওই ছেলেটা আমার থেকে ভালো দেখাতো, চেহারা খুব সুন্দর ছিল, কিন্তু দেখতেছে যে এক সময় ওর সাথে ই হয়, চিট হয় বা প্রতারণা হয়। তার মানে মেয়েটা আপনাকে যেটা বললো জাহান, যে হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু তোমার পাটা ভালো করতে হবে, নইলে আমি আমার পক্ষে সম্ভব না, তাই তো? মাসুদ, আপনার কাছে আপনি বলছিলেন যে জাহান আপনাকে শর্ত দিল যে আপনি যদি পায়ের দিক থেকে সুস্থ হন, তাহলেই কেবল সে আপনার ব্যাপারে চিন্তা করতে পারে। তারপর ওর কথা মতো আমি শুনি, আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে 6টা মাস সময় দাও, 6 মাসের ভিতরে আমি পা অপারেশন করে আসবো, এবং তুমি যেহেতু বলছো তোমার জন্য আমি সবকিছু করতে পারি। তো যাই হোক, এই কথাগুলি যখন আমি আমার বাবা মাকে বলি যে মা বাবা আমার পাটা অপারেশন করে দাও, তো এই কথা বলে আমার বাবা মা আমার কোনো কথা শুনে না এবং আমাকে কখনো ভাবে না যে আমার পাটা নিয়ে যে আমার ছেলেটার কি অবস্থা, এই ছেলেটা কিভাবে হাঁটে। যখন রাস্তাঘাটে হাঁটি তখন মানুষ দেখে আমার হাসাহাসি করে এবং মানুষে অনেক ইনসাল্ট করে যে ড্যাংরে গেতেছে। তো এরকম যখন কথা মানুষ অনেক বলে, আমার খুব খারাপ লাগে। তো যখন আমি আমার মাকে বলি, আমার মা একটু তো বুঝতে চায় যেহেতু মা, তো আমার বাবাকে, ভাইকে, আদাদের সাইজ যারা আছে তাদেরকে যখন এই কথাগুলি আমি বলি, তারা আমার কথাগুলি বুঝি না। তো এর আগে আমার ভাই
বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে আমার ভাই আমার বলছে, বাইরে বলছিলাম ভাই তো বিদেশ যাওয়ার সময় আমি পড়াশোনা করি না ঠিক মতো, আমার ভাই আমার বললো যে তুমি ভালো ভালো পড়াশোনা করো, তুমি এসএসসি পাস করো, তো এসএসসি পাস করার পরে তোমার আমি একটা দামি একটা মোবাইল কিনে দিব। তখন আমি আবার এসএসসি যখন রেজাল্ট আলো তখন আমি আমার ভাইকে বলি যে ভাই আমি বলি না, আমার আম্মাকে বলে যে আম্মা তুমি বলো যে আমাকে ভালো দামি দেওয়া মোবাইল কিনে দিতে হবে না ভাই, তুমি আমাকে 10,000 টাকা দাও, আর 10,000 টাকা আমি কামাই করে আমি দিব, যে আমি দরকার রাজমিস্ত্রি কাজ করবো, কাজ করে তারপরে টাকা রোজগার করে সেই টাকাটা আমি পাওয়া পোষণ করবো। কারণ আমার বাবা তো আমাকে দেখে না, আমার বাবা যদি দেখতো, আমার বাবা যদি একটু চিন্তা করতো যে আমার ছেলেটা এইভাবে হাঁটে সেই করবো। হ্যাঁ আমি স্বীকার করি সে অনেক টাকা রোজগার করতো, প্রতি মাসে লক্ষ লক্ষ ইনকাম করতো, তো কিন্তু সে তার ছেলের জন্য ঠিক আছে কি করছে, তো তখন আমি আমার বাবাকে বলতে পারিনি, করতে পারি না, পরে অনেক জগাজাটি করে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে করে দেখে আমি আমার বাবাকে আর ডাকি না, এক পর্যায়ে ডাকি করা বাদ দিই, এবং আমার বাবা আমার বলে যে তুই ডাকস না কেন। তো এভাবে যখন বলি আমার পাটা অপারেশন করে দেয় না, অপারেশন না করে দেওয়ার কারণে তো দেখা যাচ্ছে যে এভাবে 5-6 মাস চলে যায়, মেয়েটার কথা মতো রাখতে পারি না রাখার কারণে হয়তো বা ওই মেয়েটার অন্যখানে বিয়ে হয়ে যায় এবং আমি তাকে বলতে পারি না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই মেয়েটাকে আমি প্রচন্ড ভালোবাসি, ও তো একটা শর্ত দিয়েছে আর আমি সেই শর্তটা পূরণ করতে পারিনি, এখানে তো আমি নিজেই প্রতারিত হয়েছি। আমি আমার ফ্যামিলিকে কোনো মতে তাকে বোঝাতে পারি না যে আমার লাইফটা কোন দিকে যাবে, আমি কি করবো এখন। আমি যতটুকু বুঝেছিলাম মাসুদ, যে মেয়েটাকে আপনি কথাও দিয়েছিলেন, যেহেতু ডাক্তার বলেছে আপনার পাটা ভালো হবে, সুতরাং আপনি মেয়েটাকে কথা দিয়েছিলেন যে যেভাবেই হোক আপনি অপারেশন করে পাটা ভালো করে ফেলবেন। 6 মাস সময় চেয়েছিলেন বা এরকম কিছু, তাই তো? এবং 6 মাস পরে মেয়েটার বিয়ে হয়ে যায়, যখন দেখে যে আপনার পাটা আসলে ভালো হচ্ছে না বা এরকম একটা কিছু। পাটা ভালো হলেও যে মেয়েটার বিয়ে হতো কি হতো না সে প্রসঙ্গে আমরা পরে যাচ্ছি, তবে তার আগে যেটা বলতে চাই যে মাসুদের যে শর্তটা ছিল 6 মাসের মধ্যেই আমি পাটা ভালো করব, কিন্তু মাসুদ সেটা করতে পারেনি এবং সে কারণেই মাসুদ মনে করে যে এই ব্যর্থতাই মূলত মেয়েটাকে তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে, তাই তো? ওকে, তারপরে এভাবে যখন বলে না, পরে আমি আমার বাবাকে ডাকি না। তো আমি যখন ভর্তি হতে যাই আমার আব্বাকে বলি যে আমি ভর্তি হব, তো আব্বাকে বলি না আমাকে বলে যে ভর্তি হব, ভর্তি হওয়ার জন্য কিছু টাকা নিয়ে আমি জেনারেল লাইনে ভর্তি হতে যাই, মানে ইয়েতে। তো একদিন আমার বাবা আমাকে ডাইকে নিয়ে বলতেছে, মানে কলেজ থেকে আসছি, ফর্ম উঠে নিয়ে আসছি, উঠে নিয়ে আসার পরে আমার বাবা আমারে মানে তার খাটের উপর নিয়ে বসাইলো, আম্মা বসলো। তো আমার আব্বা একটা কথা বললো যে বাবা যে লেখাপড়া করে কি হবে, তো লেখাপড়া করে তুমি কি করবা, তুমি ন্যাংটা ছেলে, তো একটা কাজ করো, সেটা হলো যে তোমার আমি যেহেতু তুমি বলতেছো যে পাওয়ার অপারেশন দিতে, তোমার পাওয়ার অপারেশন করে দেয় আর তোমাকে মোবাইল সার্ভিসিং শিখাই। তো আমি অনেক খুশি হলাম যে আমার পাওয়া অপারেশন করে আমার লেখাপড়ার দরকার নেই, আমার লিখে লাইফ সুন্দর করা দরকার, আমি যদি বাইসা থাকি তাহলে আমি জীবনে শেষ প্রান্তে যাওয়া লেখাপড়া করা হবো, আমি একদিন লেখাপড়া করতেই হলাম। তো সেই কথা মতো আব্বার কথা মতো আমি শুনলাম। তো তাহলে কি করবে, তো তখন আমার একটা ভাইয়ের দোকান ছিল, ইলেকট্রনিকের দোকান। তো আমার আব্বা বললো যে এই দোকানে তুমি প্রতিদিন সকালে ভাত নিয়ে যাবা আর আসবা ওই ওকে খাওয়ানোর জন্য। তো যাই হোক তার কথা মতো আমি ওই দোকানে ভাত নিয়ে যাই আসি। তো দেখা যাচ্ছে যে এভাবে কিছুদিন মাসখানিক যাওয়ার পরে আমার ভাই আমার সাথে খারাপ বিহেভ করে, এই দোকানে আসিস কেন, এবং আব্বা আমার বলে আমার ভাই ওটা মানে যা দিত ইচ্ছা মতো খালি খরচ করতো, হিসাব রাখতো না কোনো সময়। তো আমাকে আব্বা বলতো যে তুই যা দোকানে হিসাব নিবি, তা আমি যদি বলতে গেতাম তো তখন আমার বলতো যে দোকানটা তোর না আমার, বললাম তোমার, তাহলে তুমি আমার কাছে হিসাব নিয়ে আসকে, এবং তুই ছোট আমার কাছে। এখন দেখা যাচ্ছে যে দোকানে গেলে কালা ও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, দোকান থেকে যদি বাড়িতে আসি বাড়িতে এলে কালা আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করে, মানে কোথাও যাইতে পারি না। তো এইভাবে করতে করতে একবার আমি যাবই না দোকানে, তো দোকানে না যা, তখন আমার বললো তুই দোকানে না যাস না গেলি তুই কামাই করে রাখা যা। তো এইভাবে বললাম লেখাপড়া কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ বন্ধ হয়ে গেল এসএসসি পাস করার পরে। হ্যাঁ এসএসসি পাস করার পরে। ওকে, তো বললাম কামাই করে খামো, আমি কি কামাই করে খামো, এখন কই যাবো আমি, এখন আমার এই পাওয়া নিয়ে আমি এখন কোনে চাকরি করবো, গার্মেন্টসে চাকরি করলে তো দেখা যাচ্ছে যে অনেক কষ্ট, ইয়ে করতে হবে, দাঁড়ায় থাকতে কাজ করতে হবে, ইয়ে করতে হবে। তো আমার পক্ষে আমি এই পাওয়া নিয়ে সম্ভব না, এই পাওয়া নিয়ে আমার সম্ভব না, কারণ আমি দেখা যাচ্ছে যে আধা ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না আমার এই পাওয়া নিয়ে। পরে দেখা যাচ্ছে যে আস্তে 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 আব্বা আমার হাতে বেশি খারাপ ব্যবহার করতে হচ্ছে। তখন আমি প্রথম চলে গেলাম আমার এক চাচার সাথে চট্টগ্রাম, আমার চাচা অটোবির কাজ করে। তো ওই অটোবির কাজ করতে গেলাম, ওখানে যখন গেলাম যাওয়ার পরে যাই হোক ওখানে 16 দিন ছিলাম। ওখানে দেখা যাচ্ছে যে আমার পক্ষে সম্ভব না এই অটোবি বোট গোলা নিয়ে নামানো, তো এরা নামানো ওখানে আমার পক্ষে সম্ভব হলো না। পরে আমি আবার চলে এলাম বাড়িতে এলে আব্বা তো অনেক বকা বাণিজ্য করলো, কোথাও থাকতে পারিস না, যেখানে যাস সেখান থেকে চলে আসো, তো অনেক খারাপ ব্যবহার করলো, এবং মানে এক পর্যায়ে দেখতে পারে না যে খাবার দিবি না, বাড়ির থেকে বের করে দিবি, আম্মাকে বলে তুই মনে একটা আমাকে দিতে। তো আমি কি করলাম, প্রতিদিন এক বেলা করে খাই, শুধু দুপুরে হয়তো বা কোনদিন রাইতে, ওই আসি সারাদিন ঘুরি, ভাগে যাই, ঘুরে আসি, রাইতে আইলে কোনোদিন যদি ভাত আম্মা দেখতাম যদি আইনা দিত
খাইতাম, আর না দিলি না খাই ঘুমাইতাম আবার সকালে। তো তখন দেখলাম যে কেউ আমার কথা শুনে না, সবাই দূরে চলে যায়, ঠিক আছে, বাবা মা এভরিথিং সবাই আমার কাছ থেকে দূরে চলে যায়। তো তাদের সাথে সবার সাথে আমি ভালো ব্যবহার করছি। আজ থেকে আমি ভাবলাম যে এরপরে আমি আর কোনোদিন কারোর সাথে ভালো ব্যবহার করবো না। তো ওই মেয়েটা প্রতিবন্ধী, এটা কোনো সমস্যা না, তো চাইলে আমার সাথে সে আসতে পারতো, কিন্তু আসে নাই। তো আমি ভাবলাম এরপরের থেকে আমি যা করবো সেটা প্রতিটা মেয়ের এখন ফিজিক্যাল রিলেশন করবো, সেটা জোর করে হোক আর যে করে হোক, তার মেয়েদেরকে আমি প্রেমের পথে ভালো করবো। ওকে ওকে। তো এটা চিন্তা ভাবনা করে আমার প্রথম যে শিকার সেটা হলো যে একদিন আমার ফোনে মিস কল দেয়। তো মিস কল দেওয়ার পরে আমি ভাবলাম যে আমার, আর পরে আমি আবার মিস কল দিলাম, সেটা হলো যে ভাবলাম যে আমার কোনো ফ্রেন্ড বোধহয় সম্ভবত। তো দেখাতেছে যে ওই আমার ফ্রেন্ডের নাম্বার ওর নাম্বারটা একই দেখাতেছে। আমি ফোন দিই, ফোন দেওয়ার পরে বলতেছি এটা কি আজাদ? তো পরে বললো যে না আজাদ না, তো আমি সাথী, আপনি কি? বললাম জি আমি মাসুদ রানা। তো আজাদ, আপনি কি আজাদকে চিনেন? এটা তো আজাদের নাম্বার, আজাদ তো আমার সাথে এটা কথা বলছে। তো আমাকে বলতেছে যে আপনি ফাজলামি করার জায়গা পান না, মোবাইল আসছে মানুষকে মিস কল দিতে ইচ্ছে করে। তো জানেন আর কি, আমি যে দেখেন না আপনি যেটা ভাবছেন আমি সেরকম কোনো ছেলে নই, তো আপনার সাথে এই ফাজলামি করার মতো ছেলে আমি নই। তো যাই হোক বলে আমি তখন রেখে দিলাম। সকালবেলা কথা হলো ভোরে, যখন আমি ঘুম থেকে উঠা পরে কথা হলো, তো ও দুপুরবেলা আমাকে ফোন দিছে, ফোন কে মিস কল দিছে। ওকে। তো মিস কল দিলে আমি ব্যাক দিছি। তো বললাম যে আপনি আবার মিস কল দিচ্ছেন কে? তো এমনি আমি জানো তো, মানে এক নজরুলের কথা বলছে না যে নারী জাতি যুক্তি বোঝে না, সর্বক্ষেত্রে কেঁদে জিততে চায়। পৃথিবীতে সবচেয়ে মস্ত বাড়ি হলে হচ্ছে মেয়েদের মন, মানে আমি কিভাবে মেয়েকে আকর্ষণ করবো সেটা চিন্তা করতেছি। আপনি এগুলো উপমা দিতেন? হ্যাঁ, এই উপমা দিতাম। ওকে। তো দেওয়ার পরে তার সাথে মানে আপনি তো সুন্দর করে কথা বলতে জানেন। আমি বললাম সুন্দর করে কথা বলতে জানি কিনা জানি না, তো চেষ্টা করি। তো বলতেছে, আমাকে বলতেছে কি করেন? তো বললাম যে লেখাপড়া করি। কোথায় লেখাপড়া করেন? আমি তখন লেখাপড়া করি না, এখন এটাকে মিথ্যা কথা বলেছেন। ওকে, হ্যাঁ। লেখাপড়া করি। কোথায় লেখাপড়া করেন? বললাম যে ইব্রাহিম খাতে। কোন ইয়ারে পড়তেছেন? বললাম যে ফার্স্ট ইয়ারে পড়ি। তো বললাম আপনি কোথায় পড়েন? তো বলতেছে যে আমি লোকমান ফকিরে পড়ি, ফার্স্ট ইয়ারে পড়তেছি। তো যাই হোক, এই মেয়েটার সাথে এক পর্যায়ে দেখাতেছে যে ভালো রিলেশন হলো, এবং এই মেয়েটার সাথে প্রতিদিন আমি কথা বলি। ওই মেয়েটাকে সুন্দর সুন্দর কবিতা শোনাই, গল্প শোনাই। দেখাতেছে এক পর্যায়ে 3 দিনের মধ্যে এই মেয়েটা আমার সাথে দেখা করার জন্য একটা ডেট নিল। এর মধ্যে আমি বলছি যে আসলে আপনাকে, তখন আমি বললাম যে আমি এমনিতেই নাম্বারটা বানিয়ে দিছিলাম, আর আমি ইব্রাহিম খাতেও পড়ি না, আমি কোথাও পড়ি না, আর আমার বাসা এখানেও না, আমার বাসা হইতেছে টাঙ্গাইল। তাই এইভাবে বললাম। তো বললো আচ্ছা ঠিক আছে, তাতে সমস্যা নাই। তো এভাবে হওয়ার পরে বললাম আচ্ছা ঠিক একটা কাজ করেন, আমি শুক্রবার দিন শুক্রবার দিন তো আমাদের কলেজ বন্ধ, তাহলে আপনি এই করেন শুক্রবার দিন আসেন। ওকে। তো শুক্রবার দিন ডেট দিলাম। ডেট দেওয়ার পরে ওই মেয়েটা আমার কথা মতো কথা শুনে যমুনার সাথে চলে গেল। আবার এখানে একটা কথা, ওই মেয়েটা যেখানে পড়তো আমার বোন একে সাথে বলতো। আপনার আপন বোন? আমার আপন বোন, কিন্তু আমি কখনো বলতাম না যে আমার বোন ওই কলেজে পড়ে। ওকে। 3 দিন পরে ওই মেয়েটার সাথে আমরা দেখা করতে যাই। তারপর? তো যখন দেখা করতে যাই, দেখা করা যাওয়ার পরে এক পর্যায়ে ওই মেয়েটা আগে টিকিট কেমন বললাম যে ঠিক আছে তোমাকে টিকিট কাটতে হবে না, আমি টিকিট কাটা রাখছি, তুমি ভিতরে আসো। ঠিক আছে। আর ওইখানে আবার যে টিকিট ওগুলো সব আমার পরিচিত, কারণ ওখানে আমার টিকিট কাটতে লাগে না, এমনি যাওয়া যায়। ওকে। তো তারপরে গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি ভিতরে আসছি, আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তো তুমি ভিতরে হও। কারণ এটা না হওয়ার কারণ, রাস্তার ভিতরে যদি দেখা হয় তো ওই মেয়েটা দেখা যদি আমাকে পছন্দ না করে, তাহলে যদি চলে যায় তাহলে সমস্যা। তো এই চিন্তা ভাবনা করে আমি ওইখানে যাই, তারপর ফোন দিয়েছি যে আমি এখানে বসে আছি, এই পাহাড়ের কাছে একটু উঁচু জায়গা আছে, এই উঁচুতে নিচে আমি ওই সিঁড়িতে বসে আছি, তুমি আসো। পরে যাই হোক ওই মেয়েটা আসলো, এসে ফোন দিছে আমাকে। ফোন দেওয়ার পরে ওই মেয়েটার সাথে আমার দেখা হলো। তো দেখা হলো, বসার পরে কথাটা তো বললাম, মেয়েটা খুব সুন্দর, এত সুন্দর চেহারা, খুব ভালো লাগে। তো হলেই এখন এই মেয়েটা আমাকে বলতেছে যে আপনি মাসুদ রানা? আমাকে হ্যাঁ মাসুদ রানা। তো যাই হোক মেয়েটার নাম বলতে চাইতেছে না। তো কথাটা তো বলার পরে এক পর্যায়ে তো আমাকে বলতে হচ্ছে, যখন আমি হাঁটছি তখন ও বুঝছি, মানে হাইটা আমি ওই কনফেকশনারি দোকানে গেছিলাম, মানে জুস নিয়ে আসলাম, বিস্কিট টিস্কিট আনে, তখন ও বুঝছে। তো তখন ও বলতেছে যে দেখেন ভাইয়া, আপনাকে আমি ভাইয়া বলে ডাকবো, আপনাকে আমার ভাইয়ার মতো দেখা যায়। তখন আমি তো বুঝছি যে এটা কি করতেছে। পরে ওর নাম ধরে বললাম দেখো। তো আমার একটা গল্প মনে হয়েছে, তো সেটা হলো যে আমি একদিন শিক্ষার একটা বইয়ের মধ্যে পড়ছিলাম, একজন লোক মেলায় বেলুন বিক্রি করতো, সে বেলুন বিক্রি করে তার নিজের জীবন নির্বাহ করতো। কিছু কিছু সময় যখন বিক্রিটা কমে যেত, সে হতাশ হয়ে ভাবতো কিভাবে চলবে আমার জীবন সংসার। এই সময় ভাবনার মাধ্যমে সে একটা বেলুনকে গ্যাস ভর্তি করে রেখে দিল। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটা আকাশ উড়ে গেল। সেই উড়ন্ত বেলুনটা দেখে অনেক কিশোরীদের আর উৎসাহ বেড়ে গেল এবং আনন্দের সাথে বেলুনগুলো বিক্রি হতে লাগলো। তো এক পর্যায়ে একটা ছোট্ট কিশোরী তার পিছন থেকে জামা ধরে টান দিচ্ছে বেলুনওয়ালা। টান দিতে পিছন দিকে তাকিয়ে দেখে একটা ছোট্ট মেয়ে। বলতেছে যে আঙ্কেল, এই বেলুনটা কি আকাশে উড়বে? এটা বলার কারণ কি জানো?
কারণ তার হাতে যে বেলুনটা ছিল তার গায়ের রং ছিল কালো, তো তার ধারণা ছিল কালো রঙের বেলুন আকাশ উড়ে না। তো পৃথিবীটা আসলে কি জানেন, কালো ধলা আর সুন্দর ছোট বড় সেটা বড় বিষয় না, মানুষের জীবনে যে জিনিসটা বড় প্রয়োজন সেটা হলো মন। তো সুন্দর একটা ছেলেকে ভালোবাসার আগে দেখবেন সেই ছেলেটা সুন্দর একটা মন আছে কিনা, তবে সফল হবেন। তো সুন্দর একটা ছেলে না খুঁজে সুন্দর একটা মন খুঁজতে পারেন। তো এগুলো হয়ে বলেছিলেন হ্যাঁ, এভাবে মেয়েটাকে বলছি। Okay. তো বলার পরে তো আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আজ থেকে আপনি ভাইয়া হয়ে যান, আপনাকে আমি ভাইয়া বলে ডাকবো। তো আচ্ছা চলেন যাই। তো যাই হোক, ওর সাথে আমি এমনি কোনো জোরাজোরি করে নেই, কিছুই বলি। তো যাই হোক গেছে গা, চলে গেল। বললাম যে আচ্ছা ঠিক আছে, ভাইয়া যে হয়েছে এই ভাইয়াটাও কখনো ছিল না। তো যাই হোক, ওর সাথে আমি ভাই হিসাবে কথা বলি, অনেক করুণ ভাবে কান্নাকাটি করে বলি যে আমার তো মানে কোনো বোন নাই, ওকে বলছি যে বোন তো নাই। তো হ্যাঁ, মিথ্যা তো বলছি। বিষয়টা হলো যে ওই মেয়ে আমাকে দেখে ইনসাল্ট করছে, ওই মেয়েকে যে কোনো ফাঁদে মানে ভাবে হোক ওকে আমি ফাঁদে ফালাইতে হবে, এর জন্য আমার যা কিছু করা দরকার তাই করবো। যত ভালো সাজা লাগে আমি ভালো সাজবো, ঠিক আছে, যা কিছু করা দরকার একদিন সবকিছু করবো, ঠিক আছে। এবং আমার এমন একটা চিন্তা ছিল যে শেষ পর্যন্ত যদি ওকে না পাই এবং ওর সাথে আমি সরাসরি এবং ওপেনে শত শত মানুষের মাঝে আমি ফিজিক্যাল রিলেশন করবো, এবং সেটা মানে আপনার ক্রোধটা এতটা বেশি হয়ে গেছে। আর আমি একটা জিনিস ভাবতাম, সেটা হলো যে আমি যখন লেখালেখি করি তখন আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানে বড় বড় ডিসি মানে ডিসির সাথে, তারপর ইউনিট বহর ইউনিটের সাথে, তারপর উপজেলা চেয়ারম্যানের সাথে, এরকম ভালো ভালো লোকের সাথে আমার ভালো রিলেশন হয়ে গেছিল যে আমার কথা যে এটা করার পরে ওরা আমাকে কিছুই করতে পারে না, আমার থানা পুলিশ করে আমাকে কিছু করতে পারে না, থানা কি পুলিশ কি ওরা আমাকে ছেড়ে দিবে, এরকম চিন্তা ভাবনা আপনি নিজের মধ্যে রাখতেন? চিন্তা ভাবনা ছিল, এবং আমার এটা আমি কাজ করতে জানতাম, এটা আমি জানতাম। তারপর পরে যাই হোক, এভাবে তার সাথে আমি কথা বলি, একদিন দুই দিন তিন দিন কথা বলি যে তুমি তো আফু, তুমি আমার সাথে প্রেম করলে না তাতে কোনো সমস্যা নেই, তুমি ভালো একটা ছেলের সাথে প্রেম করো, এবং তুমি যে আমার বোন, তুমি আমার এই বোন সম্পর্কটাই রাখো, এবং বোন হিসাবে তোমাকে দেখবো আমি সারা জীবন। তো এইভাবে বোন বোন বলতে 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 দেখা যাচ্ছে যে দীর্ঘ 9টা মাস ওর সাথে আমি এইভাবে কথা বললাম। ওকে। তো 9 মাস কথা বলার পরে তো আমি বললাম যে আমি তো এলাঙ্গাতে আসছি একটু, তো আসার পরে তো আমার হয়ে গেছে, মানে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথাটা প্রচন্ড ভাবে বেড়ে গেছে। তো আমি এখন কি করব? তো আমি অনেক সমস্যা হইতেছে। তো আমার এক বন্ধুর বাসা আছে, তো আমার বন্ধুর আবার আবাসিকে থাকে, তো ওই আবাসিকে আমি উঠছি। ওকে। পরে বললাম তুমি কোথায়? আমি তো ওই নানির বাড়িতে আসছি, এলাঙ্গা থেকে ওটা ভিতরে। তো তখন ওই মেয়েটা আমার কথা মতো চলে আসে, আমার ওই যে আবাসিকা ছিলাম ও আবাসিক আবার আমার বন্ধু ছিল। তো যাই হোক আসলো, তো যাওয়ার পরে আমি বললাম যে হ্যাঁ আমার অসুখ, তো অসুখে আমি শুয়ে রয়েছি, ওই দিয়ে আমার কাছে বসলো। তো বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি বসো, এই বলে যে আমি চিৎকার দিলাম। দেওয়ার পরে ঠিক আছে, এটা আবাসিক হোটেলে দরজার সিটকারিটা লাগিয়ে দিলেন? দরজার সিটকারি লাগিয়ে দিলাম। তো বাহির থেকে আবার আটকা দিয়েছে। কে আটকিয়ে দিয়েছে? আপনার ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ড। আগে বলা হয়েছিল যে তুমি বাহির থেকে আটকা দিও। ওকে। তো তারপরে ওকে আমি মানে বললাম যে তুমি একটু আমি ফ্রেশ আসি, বাথরুম টয়লেট থেকে ঠিক আছে। পরে ওকে আমি মানে দেখে যে বসে রয়েছে, বসে অবস্থায় আমি দেখা করে জড়াই ধরছি। পরে বলতেছি এটা কি তুমি আমাকে জড়া ধরতেছে কেন? পরে বললাম জড়া ধরতেছে মানে কেন? তোর জন্য আজকে আমি 9টা মাস পরিশ্রম করছি, 9টা মাসে যদি আমি ম্যাক্সিমাম প্রতি মাস 2000 করে খরচ করে থাকি, 2000 তো মানে বেশি গেছে, 2000 করে খরচ আছে 9 মাসে, তার জন্য 18,000 টাকা খরচ করছি, এবং শুধু তোর সাথে এই শারীরিক সম্পর্ক করার জন্য আমি এতগুলি টাকা খরচ করছি। তো তুমি এভাবে আমার সাথে ব্যবহার করতেছো না, তুমি কি করো না, কিছুক্ষণ পরে শারীরিক সম্পর্ক করা হয় এবং একদম সেটা জোরপূর্বক। তো যাই হোক, তারপরে আমাকে বলতেছে যে তুমি আমাকে চিনো? আমি কই হ্যাঁ অবশ্যই তোমাকে চিনি। তো তখন তার নাম বললাম, তুমি অমুক? তো আমি অমুক, তো সেটা তো তুমি চিনতেছো, আমার বাপ কি করে জানো? আমি কই তোর তাতে কি হয়েছে, তাতে তো আমার কোনো সমস্যা নাই, আর আমি তোমার সাথে রিলেশন করছি, এখন তুমি আমাকে কোনো ভয় দেখালে আমি কোনো কিছু ভয় পাই না। আমি আমার জীবনটাকে এক সময় খুব ভাবতাম আমার জীবনটা নিয়ে, এখন আমার জীবনটাকে নিয়ে আমি কোনোদিনও ভাবি না, এবং কুকুরের জীবনের থেকে নিকৃষ্ট জীবন মনে করি। আর এই জন্য দেখা যাচ্ছে যে আমার বাবা মা আমার প্রতি যত্ন নেয়, এবং আমার বাবা মা যদি আমার পাওয়াটা ভালো করতো তাহলে ওই মেয়েটাকে আমি পাইতাম, আর ওই মেয়েটাকে যেহেতু আমি পাই নাই কে, তাহলে আর পৃথিবীতে যে কোনো আর কোনো মেয়ের খান আমার জায়গা নেই কে। আমি যে মেয়েকে পাবো, যেভাবে পাবো, সেই মেয়েকে আমি শুধু এই ফিজিক্যাল রিলেশনটা করবো, আর কোনো কিছু। তো এখন দেখা যাচ্ছে যে যদি আমি তাড়াতাড়ি আসা করি তাহলে সমস্যা। ওই মেয়েটা যখন ফ্রেশ হতে গেছে বাথরুমেতে, তখন আমি ওই বাথরুমের সিটকারিটা মাইরে আমি চলে আসলাম। মেয়েটাকে বাথরুমের ভিতরে রেখে? বাথরুমের ভিতরে রেখে আমি আরে বললাম যে আমি যখন চলে যাবো তখন তুই বাথরুমটা খুলে দিবি। মানে আপনার ফ্রেন্ডটাকে কি চিনতো মেয়েটা? না, ওকে চিনতো না। ওকে, ঠিক আছে। তারপর? তো যাই হোক, এভাবে আমার প্রথম শিকার যেটাকে বলা হয় করলাম। এই মেয়েটা পরবর্তীতে কোনো অ্যাকশন নিয়েছিল?
না, এই মেয়েটা অ্যাকশন কোনো নিবে এবং কেউ মেয়েটাকে জানতো যে আমি কোথায় থাকি, বাসা কোথায়। আমি তো কখনো আমার নিজের ডিটেলস কোনো ঠিকানা কখনো দিই নাকি। মেয়েটাকে আপনি কোনো ঠিকানা দেননি? না। তারপরেও মেয়েটা বিশ্বাস করে আপনার জন্য এরকম একটা আবাসিক জায়গায় এসেছে। হ্যাঁ। এইখানে বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবেন প্রিয় শ্রোতা। একটা হচ্ছে যে ধোঁকাবাজি দিচ্ছেও, কিন্তু ধোঁকাবাজির পেছনে একটা বিশাল কারণ আছে। ধোঁকাবাজিতে যিনি পড়ছেন তার জায়গা থেকেও অসম্ভব সুন্দর লজিক আছে এইরকম একটা মানুষকে ভালো না বাসার। সবই সঠিক সবার জায়গা থেকে, কিন্তু ধোঁকাবাজি ঘটে যাচ্ছে, অপবিত্র কাজ ঘটে যাচ্ছে, অন্যায় কাজ ঘটে যাচ্ছে। সেটা আপনার জীবনে না ঘটুক বা আপনি না ঘটান, সেটার জন্য অনেকগুলো ক্লু থাকে, অনেকগুলো ভাবার জায়গা থাকে। এই যে 9টা মাস, এই 9টা মাস এই মেয়েটা এই ছেলেটাকে বিশ্বাসের একটা অন্যতম জায়গাতে বসিয়েছে। আর এই ছেলেটার টার্গেট ছিল যে 9 মাসই লাগুক আর 9 বছরই লাগুক, ওকে আমি পটাবই, আমি রিভেঞ্জটা নিবই। আর এই মেয়েটার জায়গা থেকে ব্যাপারটা যেটা হয়েছে যে 9 মাস একটা ছেলেকে এভাবে দেখছি, ভাই ভাই সম্পর্ক, সেই ছেলেটা কি কোনো অন্যায় কাজ করতে পারে? কিন্তু শেষ পর্যন্ত যার যে টার্গেট ছিল সেটা কিন্তু পূরণ করেছে। ওকে, তারপর কি হলো? তো তারপরে যাই হোক ওইটা চলে গেল। তারপরে আমি তখন আমার আব্বা তো পাপনা এক সময় কাজ করার পরে ওখানে তার একটা বোন বানাইলি, সেই বোনটা একদিন আসে আমাদের বাড়িতে। তো আমি কোনো মতে জানতে পারি যে ওই মানে ফুফাতো আমার 2টা ফুফাতো বোন আছে। ওকে। তো আমার তো টার্গেট একটাই, সে যেই হোক না কেন। তো ফুফাতো বোন আছে, এই চিন্তা করে আমি ফুফুরে বললাম যে আমি তোমার সাথে যাবো। তো যাই হোক 3 দিন পরে ওই ফুয়ার বাসায় যাই। যেদিন যাই যাইতে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই, শুই। তার আগে দিয়ে একটা মেয়ে আসলো, মেয়েটার নাম মিতালি। তো থাকার পরে ওই মেয়েটা আবার ছিল আমার ফুবার লিখে বন্ধুর মেয়ে। তো যাই হোক সেদিন আর কথা হলো না, হলে একটু কথা হলো, তারপরে ঘুমিয়ে শুয়ে থাকলাম। পরদিন সকালবেলা আমি ঘুরে উঠলাম, ওটা এখন কোথায় যাব, আমার তো কোনো ফুফাতো ভাইও নাই যে যার সাথে ঘুরবো। সারাদিন বসে বসে খালি টেলিভিশন দেখতেছি, টেলিভিশন দেখি, ও দেখে আমিও দেখি। তো মেয়ে This track was downloaded from FusionBD.com. খুব সুন্দর দেখা যায়। এর মধ্যে একটা কারণ আছে, মেয়েটার বিয়ে হয়েছে, স্বামী সেনাবাহিনী চাকরি করে, কিন্তু এখনো বিয়ে হয় নাই। ট্রেনিং করে আওয়ার পরে তার বিয়ে হবে, বিয়ে ঠিক হয়েছে। তো এখন এই মেয়েটা খুব সুন্দর দেখা যায়। এই মেয়েটাকে আমি কিভাবে ভাও করতে হবে এই চিন্তা ভাবনা করলাম। তো প্রথমে আমি কি করলাম, আমার ব্যাগ থেকে চার্জার বের করবো এই চিন্তা করে আমি আমার ব্যাগ থেকে কিছু ডায়েরি বের করলাম, আমার কবিতা। এখন এই মেয়েটাকে তো বলা যায় না যে আমি কবি, তুমি আমার কবিতা পড়ো। তো আমি ওই ডায়েরিটা বের করলাম, বের করে তারপরে ওখানে রাখলাম। রাখার পরে মেয়েটা বললো যে ডায়েরিটা ধরা যাবে, আমাকে হ্যাঁ ধরা যাবে। তো তারপরে মেয়েটা ডায়েরি পড়লো, পড়ে কবিতাগুলো খুব ভালো লাগলো। তো এই যে জাহানকে নিয়ে পরে আমাকে বলতেছে যে জাহানকে, আমি বললাম হ্যাঁ জাহানি আমার সব। তো তখন হয়তো আমার ওই করুণ কিছু কথা তাকে বললাম, বলার পরে এমন ভাবে আমি বলেছি যে আমার 2 চোখ দেওয়া অস্ত্র বের হয়েছে। এক সময় দেখি ওই মেয়েটার চোখ দিয়ে ফোটা অস্ত্র বের হয়েছে। তো এই মেয়েটা আমাকে খুব ভালো ভাবতে লাগলো, কিন্তু ওই মেয়েটা যে বিয়ে হয়েছে ওটা আমাকে বলে না। বিয়ে হয়েছে মানে কি, বিয়ে ঠিক হয়েছে, কিন্তু হয়নি কেন। তো আমাকে বলে নাই, না বলার কারণে আমি তোমার তো একটা নেশা আসছেই। তো এটা চিন্তা করে তো ওই কবিতার শেষে একটা আমি ছবি আর্ট করছিলাম। তো ওই ছবিটা ওই মেয়েটা দেখছে, দেখে আমাকে বলতেছে যে আপনি তো খুব সুন্দর ছবি আর্ট করতে পারেন। আমি তো আর্ট করতে পারি কিনা জানি না, তো চেষ্টা করি। যাই হোক বলে আমাকে একটা ছবি আর্ট করে দিবেন। আমাকে হ্যাঁ অবশ্যই দেবো। তো এই বলে সেদিন চলে গেল। তার 2 দিন পর ওই মেয়েটা আসলো ছবির জন্য। সেই 2 দিন পর আবার আমার ওই ফুপা মানে হাট দেখে নিচ্ছে, সেই হাটে ঝগড়া হয়ে যায়, ফুফার সাথে মারামারি বাজলো। বাজার পরে ওই ফুফারে পাবনা হাসপাতালে নিয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে সবাই হাসপাতালে গেছে, চলে গেছে, শুধু আমি, ওই মেয়েটা আর আমার এক ফুফাতো বোন। তো তার আগে কিছু তার সাথে কথাবার্তা হয়েছে, সেটা যে আমি আমার ফ্যামিলি দলকে, তো তখন আমি তাকে যাতে সে আমার প্রতি করে সেই বিষয়ে আমি তাকে বললাম যে, তো তারা আমাকে ঢাকায় পোলা বলতো। তো তখন আমি বললাম যে হ্যাঁ আমি ঢাকায় পোলা, তো ঢাকায় আমার 10 তলা বিল্ডিং আছে আর আমরা কোটিপতি। তো আমি তো যখন টাকা ভাঙতাম ওই সময়, তো আমার বাবা তো টাকা দিয়ে দিচ্ছে, অনেক টাকা দিয়ে, যখন যা চাই তখন তা দিতে। তো ওই টাকা ভাঙা তো বুঝতে পারিনি যে আসলে কোটিপতি, তাহলে এত টাকা ভাঙি করে। 7 দিন আসছিল, 7 দিনে আমি বাঁচতে মনে হয় 4-5 হাজার টাকা ভেঙে গেছি। তো যাই হোক এটা শুনে ওই মেয়েটারও হয়েছে।
তো যখন ওই মেয়েটা আমার প্রতি এর কথা বললো যে তাহলে আপনার পায়ের সমস্যাটা কি আছে, আমি বললাম দেখেন এখন যদি আমি বলি ওনাকে যে আমার পায়ের সমস্যা 20,000 টাকা অপারেশন করলে ভালো হবে, এই কথাটা বলি তাহলে আমি ধরা করে যাই যে কোটিপতি তাহলে 20,000 টাকা অপারেশন করায় না। আমি বললাম দেখেন আমার এই পাটা ভালো হবে না একদম। তো যাই হোক এইভাবে বলার পরে তো একদিন ছবি দেখতেছি ওই মেয়েটার আমি দুজনেই, আর আমার ওই ফুফাতো মানে বোন যে আছে আর একটা মেয়ে ছিল রূপন্তী নাম, ওই আয়সা বসে হয়েছে, আমি বসে হয়েছি, বসে বসে ছবি দেখতেছি। এর মধ্যে ইলাস কনসেন একটা ছবির মধ্যে বলতেছে যে আমাকে একটা চুম্বো দাও। ইলাস কনসেন মানে দ্বিতীয় ইলাস কনসেনে বলার পরে ওই মেয়েটা আবার ওই রূপন্তী মেয়েটাকে বলতেছে যে আমার আমাকে একটা চুম্বো দাও। এইবার কয়েকবার শোনার পরে আমি ওকে একটা চুম্বো দিই। পরে বলতে আপনি আমাকে চুম্বো দিলেন যে, বললাম আচ্ছা যার কাছে যেটা চাইলে পাবে না সেটা তার কাছে চাইছে, ওটা কাকে বলছে সেটা তো আমি বলছি। চুম্বো দিলাম, চুম্বো দেওয়ার পরে তো যাই হোক ওই মেয়েটা চলে গেল, ওই যে রূপন্তীটা চলে যাওয়ার পরে তো তখন আমি ওরে ওইটা জানাচ্ছি, যাওয়ার পরে আমি ওরা ওইটা যাইতে দিই কে, তখন আমাকে একটু খারাপ বাবা শুরু করে দিল। তো ওইটা না যাইতে দিয়ে আমি আটকেলাম কিল, ওটা তো টিনের করছিল কিল আটকেলাম। এক পর্যায়ে জোরাজোরি করার পরে ফিজিক্যাল এডিশনটা করলাম ওর সাথে। তো তার আগে এই মেয়েটা সবার সাথে কথা বলছে, আমাকে খুব ভালো লাগছে, আমার ফ্যামিলি অলরেডি সবার সাথে কথা বলছে। তো যাই হোক যখন তার সাথে এই অবৈধ কাজটা করলাম, করার পরে আমার এই ফুফাতো বোনটা একটু বুঝতে পারছে। তো বোঝার পরে তো পরে ডাক দেওয়ার পরে ও সেদিনই চলে গেল। আর সেদিন মানে দুপুরের বেলা চলে গেল, আর রাত্রিবেলা সন্ধ্যার সময় আমার ফুফু আসলো। ফুফু আসার পরে যে ফুফাতো বোন বললো যে তুমি অনেকদিন এখানে থাকবা, সে ফুফাতো বোন বললো যে তোমাকে কালকে মামা যাইতে বলছে, মানে ওই ঘটনাটা তাকে বলে আসছে বাড়িতে, পরে বাড়ি থেকে বলছে যে তাড়াতাড়ি চলে আসতে বলছে। মানে পারিবারিক ভাবে এটা জানাজানি হয়েছে? হ্যাঁ, পারিবারিক ভাবে একটু জানাজানি হয়েছে। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা এই পর্যায়ে 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। বিরতির পর আমরা আবারও ফিরে আসবো মাসুদ রানাকে নিয়ে। যাহা বলিব সত্য বলিবতে আমরা মুখোমুখি করতে চাই আপনাদেরকে SMS পোলের। আজকে ওর জীবনের যে প্রতিবন্ধিত্ব, সেই প্রতিবন্ধিত্বের যে জিঘাংসা, যে ধরনের কাজের দিকেও লিপ্ত হয়েছে, ওর এই দুরবস্থাকে কেন্দ্র করে, দুরবস্থার প্রতি সমাজের মানুষের যে ইনসাল্ট, পারিবারিক যে ইনসাল্ট, সেটার কারণে ওর যে জিঘাংসা বা ওর যে এক ধরনের প্রতিশোধ পরায়ণতা, তার ভেতর দিয়ে যে অপরাধ কর্মগুলো ফুটে উঠছে, সেগুলো কতটুকু আপনার মনে জায়গা করতে পেরেছে কিংবা আপনি কতটুকু বিশ্বাস করছেন, আমরা একটা SMS পোলের মুখোমুখি করতে চাই আপনাদের সবাইকে। যারা মনে করছেন যে আজকে মাসুদ রানা এখানে যা বলছে তার সবটুকুই সত্য, তারা লিখবেন ইয়েস। যারা মনে করছেন যে না এটা সত্য না, তারা লিখবেন নো। যেটা করতে হবে যে প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, ABC স্পেস ইয়েস অথবা নো, এবং ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরপরই ফিরে এসে আমরা জানিয়ে দেব SMS পোলের রেজাল্ট। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আমার সঙ্গে আর যে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে আমাদের সঙ্গে মুখোমুখি হয়েছে মাসুদ রানা, যার প্রতিবন্ধিত্ব এবং প্রতিবন্ধিত্বের প্রতি মানুষের অবহেলা, পারিবারিক অবহেলা, সামাজিক অবহেলা একজন মানুষকে কতটা জিঘাংসু কিংবা একজন মানুষকে কতটা প্রতিশোধ পরায়ণ করে তুলতে পারে এবং কতটা নোংরা ভাবে অন্যায়ভাবে করতে পারে, সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব। যাই হোক, আমরা তার কাছে ফিরবো, তবে তার আগে বলতে চাই SMS পোলের রেজাল্ট। চলুন কম্পিউটারের কাছ থেকে জেনে নেই কম্পিউটার কি বলছে, কত শতাংশ মানুষ এই ঘটনাকে আজকে বিলিভ করেছে এবং কত শতাংশ মানুষ এটা বিলিভ করতে পারেনি। Yes, 91%. No, 5%. No comments, 4%. কম্পিউটার বলছে যে 91% ইয়েস, 5% হচ্ছে নো, এবং বুঝতেই পারছেন যে 4% হচ্ছে নো কমেন্টস। আমরা ধন্যবাদ দিতে চাই যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে, এবং একই সাথে বলতে চাই ওকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। ওকে মাসুদ রানা, আমরা যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে ফিরতে চাই। তারপর
তারপরে সেখানে তারপরের দিন সকালে আমি মানে চলে এলাম, রওনা দিলাম। তো এখন আমি আসবো, আমার কাছে কোনো টাকা নেই। তখন আমার ফুপো আমাকে 500 টাকা দিল, সেই বড়ের সাথে আমি চলে আসলাম বাড়িতে আসার পরে আপনাকে ওখান থেকে কেউ কোনো কিছু বলেনি, কোনো ধরনের ডালমন্দ করা, টাকা দেওয়া? আমাকে কিচ্ছু বলা হয়নি। আমাকে আমার ফুপু কি বলবে? উনি জেনেছিলেন ব্যাপারটা? না, ফুপু জেনেছিল না, জেনেছিল আমার ওই ফুপাতো বোন। আচ্ছা। ও আর কাউকে বলে নাকি? ওকে। তাহলে কারণে আমি তখন চলে আসলাম। তো চলে আসার পরে বাড়িতে যখন আসি, আব্বা বলে যে কি ওইখানে যাস, মেয়েদের সাথে আড্ডা মারতে যাস নাকি? তো যাই হোক এভাবে চলতে লাগলো। তো তার কিছুদিন পর একদিন আমি আমাদের মাটি কাটাতে যাই, যাওয়ার পরে এক দোকানে যাওয়ার মানে ফ্যাক্স লোড করার জন্য যাই, দেখি ওখানে একটা মেয়ে আসে। তো সেই মেয়েটার নাম্বারটা আমি তখন ওইখান থেকে নিই, ফ্লেক্স লোডের দোকান থেকে নিই। নিয়ে যাওয়ার পরে আমি কনফার্ম হওয়ার জন্য ওই মেয়েটাকে প্রথমে আগে মিস দিই। আমি জানতাম যে একটা মেয়েকে যদি মেয়ে হয় মিস কল দিলে, মেয়ে হলে মিস কল দিবে, আর যদি ছেলে হয় তাহলে ডাইরেক্ট ফোন দিবে, কারণ সাধারণত ছেলেরা মিস কল দেয় না। এটা আপনার গেস, মানে আপনার অনুমান? হ্যাঁ, অনুমান, আমি বুঝতাম। তো যাওয়ার পরে তখন ওই মেয়েটাকে আমি মিস কল দিই। তো মিস কল দেওয়ার পরে তার কিছুক্ষণ পরে ওই মেয়েটা আমাকে মিস কল দেওয়ার পরে তো আমি বলি যে আচ্ছা আপনি আমাকে মিস কল দিলেন যে? আপনি না আমাকে মিস কল দিলেন। আমি কই আপনাকে তো আমি মিস কল দিই নাই, তো আপনি তো আমাকে মিস কল দিলেন, সেই জন্য আমি আপনাকে ফোন দিচ্ছি। এভাবে কথা হওয়ার পরে মেয়েটা ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পরে তার কিছুক্ষণ পর আমি আবারও ফোন দিলাম। ফোন দিয়ে আমি কবিতা বললাম। তো আমি বুঝতাম যে মেয়েকে কিভাবে বললে পড়বে, ঠিক আছে। পরে আমি ওই মেয়েটাকে কবিতা বললাম, কবিতা বলার পরে এবং টিপস বললাম কিছু ভালো বলার পরে ওই মেয়েটা পটে গেলে এক পর্যায়ে। আচ্ছা। তো পটে গেলে এইভাবে তার সাথে কথা হয়, মানে 3 দিন কথা হলো। মানে মেয়েরা এত দ্রুত পটে যায়? ইনফ্যাক্ট দুটো কবিতা আর দুটো সুন্দর সুন্দর কথা, সেটা তো আমিও জানি। মেয়েদেরকে আমি বুঝি না, আমি যে কোনো মেয়ের সাথে হয়তো বা 10 মিনিট 15 মিনিট কথা বলার পরে মেয়েরা এমনিতেই পটে যায়। মানে কেন পটে যায় তা জানি আমি। তো আর ফার্স্ট টাইম তো আর তাকে বলি না যে আমি তাকে ভালোবাসি, হয়তো বা ফার্স্ট টাইম ফ্রেন্ড হিসাবেই দেখি। তো যাই হোক এই মেয়েটার সাথে কথা বলার পরে এক পর্যায়ে মাঝে মধ্যে কবিতা বলি, গল্প বলি, ঠিক আছে, সুন্দর। তো মেয়েটা ভালোই। এক পর্যায়ে যখন মেয়েটার অ্যাড্রেস জিজ্ঞাসা করা হলো, তো মেয়েটা সঠিক অ্যাড্রেসটাই দিল, কিন্তু আমি তো সঠিক কখনো দিইনি। পরে আমি বললাম যে আমি তো আছি, আমার টাঙ্গাইল বাসা, এ কথাও বললাম। বলার পরে কয় ঠিক আছে, আচ্ছা আপনি তাহলে একদিন দেখা করি আপনার সাথে। পরে আমি ওই মেয়েদেরকে কখনো বলি না যে আমার সাথে দেখা করো। ওই মেয়ের আগে বলে যে আমি তোমার সাথে দেখা করবো, এবং যদি ওই মেয়েটার সাথে 7 দিন 15 দিনও কথা বলি, তখন কখনো বলি না যে তোমার সাথে দেখা করি। ও জানি নিজের ইচ্ছাতে আমার কথা শুনে জানি ও মানে আমার সাথে দেখা করতে চায়। তো এও বলার পরে তার 7 দিন পর ওই মেয়েটা আমার সাথে দেখা করে একটা ডেট বলতে তখন এসএসসি পরীক্ষা শুরু হয়। এসএসসি ইন্টারমিডিয়েট পরীক্ষা। তো তখন আমাকে বলতেছে যে আমার বোনের তো ইন্টারমিডিয়েট পরীক্ষা, তো আপনি এলাঙ্গা আসতে পারবেন? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই এলাঙ্গা আসতে পারবেন। তো তাহলে আপনি এলাঙ্গা আসেন, তো এলাঙ্গায় আমার এক বোনের পরীক্ষা, তাহলে ওইখানে আপনার সাথে দেখা করি। তাহলে যাই হোক তার সাথে দেখা করার জন্য এলাঙ্গা চলে গেলাম। আমার তো মনে কি আছে, তো বললাম যে আচ্ছা আমি তো একটা সমস্যা আছে, তো আমি একটা হোটেলে আসছি, তো আমার পেটের ভিতরে পাথর হয়েছে। মানে পাথর হয়েছিল, সেই ব্যথা হইতেছে, খুব কষ্টে আছে, এবং হঠাৎ করে এই ব্যথাটা উঠে গেছে, যার কারণে আমি আমার এক বন্ধুর হোটেল আছে, ওই হোটেলে আমি উঠছি, শুয়ে রয়েছি, আমার শরীর খুব খারাপ। তো এই কথা বলার পরে ওই মেয়েটাও খুব তাই নাকি? আমি হ্যাঁ, এখন তো আমি উঠতেই পারতেছি না, যদি একটু কাইন্ডলি একটু কষ্ট করে আপনি আসতেন। আচ্ছা ঠিক আছে, আপনি কোন হোটেলে আছেন? আমি তখন ওই হোটেলটার নাম বললাম। তো বলার পরে বললো কয় তালায়? বললাম যে তালা তান্ডারগণে। তো ওই মেয়েটা আমার কথা মতো চলে আসার পরে জিজ্ঞাসা করলো। আমি এখানে একটু জানতে চাই, সাধারণত এই ধরনের জায়গাতে প্রথম মিটে কোন একটা মেয়ে একা একা কেন আসবে? সাথে তো বান্ধবীদের নিয়ে আসার কথা, অন্য কাউকে নিয়ে আসার কথা। এখন যেটা হয়েছে, ও তো আসছে, আর এর আগে এক কথা আছে, ওই মেয়েটার বিয়ে হয়েছিল এবং ওর হাজবেন্ড দুর্বল। তো যাই হোক তারপরে তার সাথে ও আর ওই যে খালাতো বোনকে নিয়ে এসে, খালাতো বোন তো পরীক্ষাতে। এটা আপনি জানলেন কিভাবে? আপনি ফোনে কথা বলে এটা আবিষ্কার করে ফেলেছেন? হ্যাঁ, ওর সাথে কথা বলাতে আবিষ্কার হয়েছে যে ওই আমার এক বন্ধুর সাথে যখন আমি কথা বলি, এটা যখন আমি মেয়েটার সাথে কথা বলি, তারা একটু কথা বলতেছি, তো এই মেয়েটার সাথে যখন কথা বলি তখন আমার এক বন্ধুর কাছে নিয়ে যায়, আলিম না, তো ওই বন্ধুরে ফোনে কথা বলাই, ওই বন্ধু ওর কণ্ঠ ধরে ফেলায় যে এটা ওই মেয়েটা। তো ধরার পরে তখন আমি বললাম যে তুই যেহেতু দোস্ত, কখনো জানি আমার পরিচয় বলিস না যে আমি সেই ছেলে। তো পরে বললো যে না ঠিক আছে, আমি বলবো না, তুই বলবো। তো যাই হোক কিভাবে তার সাথে কথা হলো, কথার পরে ওই মেয়েটা হোটেল আসলো। তো আসার পরে তুই যা দেখতে বলে রাখছি, ও আবার নিয়ে গেল আমার ওইখানে। তো আমি রুমের ভিতরে বসে আছি, শুয়ার পরে তো তখন ওই মেয়েটা গেল, এবং আমি অন্য মেয়ে মুখ করে বসে আছি। ওই মেয়েটা আমাকে দেখে অবাক হয়ে গেছে, কারণ ওই মেয়েটা আমার অনেক এত পরিচিত, যেটা বলার মতো না। কি ছিল পরিচয়?
এই মেয়েটা একটা দেখা যাচ্ছে যে এক সম্পর্কে ওই মেয়েটা আমার বাস্তি হয়, একটু পাড়াবর্ষী। ওকে। আরেক সম্পর্কে ওই মেয়েটা আমার খালাতো বোন হয়, মানে দুইটা সম্পর্কে হয়েছে। তো যাই হোক, ওই মেয়েটা দেখে তো আমার পরিচিত, আমার এত পরিচিত যেটা বলার মতো না। তো যাই হোক, পরিচিত হয় কারো পরিচিত সেটা বড় বিষয় না। তা আমার চিন্তা তো একটাই, তার সাথে অবৈধ সম্পর্ক করতে হবে। ওকে। তো এই চিন্তা নিয়ে তো তাকে, সে আমাকে কিছু বলতেছে না, আমি যে দাঁড়াইছি মানে তাকে ধরছি হয়তো, বা এখন আমি মানে ও যে আমার পরিচিত এটা আমি ভাবতাইছি না। তো ও কোনো বেশি কিছু বলতেছে না আমাকে, ঠিক আছে, ও থ হয়ে আছে আমাকে দেখাই। যাই হোক, এভাবে মনে করেন যে ফাইনালি তার সাথে অবৈধ সম্পর্কটা আমি করে ফেললাম। ও কোনো ধরনের বাধা বিপত্তি কোনো কিছু ও নাই? কোনো ধরনের বাধা বিপত্তি করলো না, কিচ্ছু বলেনি ও? না, ও মানে কি হা না যদি কোনো কথা, ও কিচ্ছু বলেনি, কোনো ধরনের কোনো কথা বলেনি, কোনো কথা বলেনি। ওই মুহূর্তে ও কি ভাবতেছে আর কি আমি তাও জানি না। ওর জায়গা থেকে কোনো ধরনের কোনো রেসপন্স ছিল না? তো দেখ, এভাবে মনে করেন যে ওর সাথে রিলেশন করার পরে ও চলে আসলো ওইখান থেকে। তো স্বাভাবিক হয়ে চলে আসলো, আমিও চলে আসলাম এখানে, তার সাথে আর কোনো ইহা নেই। তারপরে ওই মেয়েটার সম্মতিতেই তারপরে আরো 2 বার, এবং ওর বাড়িতেই, এবং ওর বাড়ির পিছনে একটা আড়া ছিল, সে আড়াতে আরো 2 বার তার সাথে এই সম্পর্ক হয়। ওকে। তো যাই হোক, এভাবে হওয়ার পরে তো আমি এখন আর মনে করেন যে বাড়িতে তো আছি, এখন বাড়িতে সমস্যা, বাবা মা, এখন এতদিন বসে আছি, কিছু করি না, শুধু ঘুরে ফিরি খাই। তখন দেখা যাচ্ছে যে এক পর্যায়ে আমার ওই যে লেখালেখি করতাম, উনি আবার আমাকে একটা চাকরি নিয়ে দিল, সাইকেল স্টাফ মেডিকেল টেকনোলজি মিরপুরে। ওকে। তো ওইখানে চাকরি নিলাম, চাকরি নেওয়ার পরে ওখানে দারোয়ানের চাকরি নিয়ে দিল। তো দারোয়ানের চাকরি নিলাম, তখন ওইখানে একটা মেয়ের সাথে আমার পরিচিত হয়। একটা মেয়ে প্রতিদিন আমাকে সালাম দিত, কিভাবে অনেকদিন সালাম দেওয়ার পরে তো আমি মেয়েটা মুখোশ পরে আসতো আর আইডেন্টিফাই করতে পারি। মুখোশ মানে মুখটাই আসতো, মুখ ঢেকে আসতো। তো আইডেন্টিফাই করতে পারি না। একদিন ভাবি যে মেয়েটার সাথে কিভাবে কথা বলা যায়। তো একদিন মেয়েটাকে বললাম, ইতিমধ্যে ইন্টারমিডিয়েট রেজাল্ট বেরিয়েছে। তো বের হলে মেয়েটাকে গিয়ে বললাম যে আমি তো ইন্টারমিডিয়েট পাস করছি, এবং আমি বাস্তব সেটাকে মিথ্যে কথা বললাম যে আমি A+ পাইছি। তো মেয়েটা তো আমার প্রতি খুব দুর্বল হয়ে পড়লো, যে A+ পাইছেন, আপনি ধারণের চাকরি করেন। আমি তখন বললাম, দেখেন, কোনো কাজই ছোট নয় যদি মনটা তোমার বড় হয়, কাজকে ছোট নাই। তো যাই হোক, এভাবে তার সাথে কথা বলার পরে বললাম যে আমি শুধু এটা করি না, আমি লেখালেখি করি। তখন তাকে আমার কিছু যে কবিতার বই দিলাম, একটা বই ছিল, সেটা দিয়েছিলাম। তো কবিতা যে আবার দিয়েছিলাম, তাকে ডায়েরি দিয়েছিলাম। দেওয়ার পরে একদিন তাকে আমি বলি যে, আচ্ছা বাবলি, তুমি কি আমার সাথে একটু মানে 10-15 মিনিট কি আধা ঘন্টা একটু সময় দিতে পারবো আমার সাথে? তো এই যে ক্লাসের সময় তো তোমার সাথে আমি কথাই বলতে পারি না, তো একটা কাজ করো তুমি, তো ক্লাস তো 8টার সময় হয়, তাই না? তুমি ভোরবেলায় চলে আসবা, আর আমি তো গেটটা আমি খুলে দিই। তো এটা বলার পরে আচ্ছা ঠিক আছে, আমি আসবো না। তো সেদিন ও 6টার সময় চলে আসলে আমি গেট খুলে দিয়ে তারপরে ওদেরকে বলি যে তুই থাকিস এখানে। তো তারপরে ওর কাছে ওখানে যাই, ওই ক্লাসে যাই, ক্লাসে যা, তোমার সাথে কথা আছে এখানে, তো বললিস কি? তো ক্লাসে তখন বন্ধ করে দেয়, দিয়া তখন দেখি যে সিসি ক্যামেরা, তো সিসি ক্যামেরাটা ঘুরা দিয়ে তার সাথে আমি জোরাজোরি করি। ও মেয়েটা কোনো মতে রাজি হয় না, পর্যায়ে তাকে খুব জোরাজোরি কইরা রিলেশনটা করা হলো, এবং পরবর্তীতে ওই দেওয়ালের ছবি আসাতেই সিসি ক্যামেরাতে ধরা হলো। তো মেয়েটা এসে তারপরে বলে দিচ্ছে, একদম জোরপূর্বক হয়েছিল, বলে দেওয়ার পরে তো তখন আমার ওইখান থেকে বের করে দিয়েছে। তখন আমি চলে আসলাম বাড়িতে। তো তারপরে আর ওইখানে যখন আসার পরে এখন বাড়িতে বলে তুমি এখন কি করবা? তখন আমি আবার চলে আসলাম ঢাকাতে, এই মগবাজারতে মামার সাইডে। তখন আমি রাজমিস্ত্রি কাজ করি। আপনি আমাকে একটু বলবেন যে জাহানের জন্য আপনি এই ধরনের কাজ করে যাচ্ছেন একের পরে, এগুলো করার পরে আপনার ফিলটা কি হতো, অনুভব কি হতো? এটা যখন করতাম তো আমি ভাবতাম যে আজকে ওরা আমার অবহেলা করলো, জাহান অবহেলা করলো। তো আমি দেখতাম যে আমার এই অবহেলা, আমিও মানুষ, আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা ভাবতাম, তো সেটা হলো যে মেয়েদের সাথে প্রেম করা মানে তো ফিজিক্যাল রিলেশন করা, আর এই ফিজিক্যাল রিলেশন আমি যে কোনো কারণে আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করবোই। এটাই আপনার চিন্তা ভাবনা ছিল? এটা চিন্তা ভাবনা ছিল। প্রিয় শ্রোতা, এখানে একটু বলে রাখি, দেখুন ওর জায়গা থেকে বর্ণনার ব্যাপারগুলো এরকম, ও এভাবেই বলতে ভালোবাসে, সুতরাং এভাবেই ও বলছে। কিন্তু একটা জায়গায় এখানে একটু নকিং, সেটা হচ্ছে যে ওর জীবনের যে বেড়ে ওঠার যে ব্যাকগ্রাউন্ড, বা ওর প্রতি যে ধরনের আচরণ হয়েছে ওর প্রতিবন্ধিত্ব ঘিরে, সেটাকে কেন্দ্র করে ওর ভিতরে যে ধরনের জিঘাংসা তৈরি হয়েছে, সেটা ওর বোধের জায়গাটা থেকে ভাবেই ওকে অ্যাক্ট করেছে। আমরা বলি না যে সমাজে বিভিন্ন রকমের মানুষ রয়েছে, বিভিন্ন ভাবে তারা বেড়ে ওঠে, কেউ খুব লোয়ার স্ট্যান্ডার্ডে, কেউ খুব হায়ার স্ট্যান্ডার্ডে, কেউ খুব মিডল স্ট্যান্ডার্ডে। যাই হোক না কেন, এই সবগুলো স্ট্যান্ডার্ডের মানুষ কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসবাস করি, এবং প্রত্যেকটা মানুষই এই প্রত্যেকটা স্ট্যান্ডার্ডের উপরে আমরা ডিপেন্ডেন্ট। আমাদের বাড়িতে যখন একজন কি বলা যেতে পারে ফেরিওয়ালা এসে হাঁক ছেড়ে আমাদেরকে জিনিসপত্র বিক্রি করেন, সেই ফেরিওয়ালার উপরও আমরা যেভাবে ডিপেন্ডেন্ট, ঠিক একইভাবে অফিসের বস যিনি আমার সাথে অনেক বেশি জানেন তার উপরও আমরা ডিপেন্ডেন্ট। এই প্রত্যেকটা মানুষ
আমাদের জীবনের সাথে, আমাদের ভালো লাগার সাথে জড়িয়ে আছে। আমরা যদি ভালো থাকতে চাই তাহলে প্রত্যেকটা মানুষকে তার নিজ জায়গাতে ভালো থাকতে হবে, সেটা আমার জন্য জরুরি। আজকে যারা সমাজে প্রতিবন্ধী বা যারা আজকে অফ সাইডের, তাদের প্রতি আচরণ আমরা যেটা করি, তাদের প্রতি আমাদের যে মানসিকতা, সেই মানসিকতা কখনো কখনো তাদেরকে এরকম বিপদগামী করতে পারে, এবং সেটা শুধুমাত্র তাদের নিজেদেরকে বিপদগামী করে না, আমরা যারা ভালো থাকি, ভালো থাকতে চাই, বা আমরা যারা প্রতিবন্ধী না, আমাদেরকেও কিন্তু অনেকখানি বিপদগামী করে ফেলে। আমরা শুধু সেই অ্যাঙ্গেলটা থেকেই আজকের গল্পটা প্রচার করছি। এখানে গল্পটাকে যারা অন্যভাবে বিশ্লেষণ করার সুযোগ পাচ্ছেন তাদেরকে আমরা বারবার এই জায়গাটিতে নক করি, প্লিজ ফিল অ্যাবাউট দ্য জেস্ট অফ দ্য স্টোরি। হ্যাঁ, জেস্টারটাকে নেবার চেষ্টা করুন। এখানে অন্যভাবে ও যে কৌশলগুলোর কথা এখানে বলছে, কিভাবে মেয়েদেরকে পটাতো, কিভাবে কি করতো, এটার কথা হচ্ছে যে এটা যারা শুনছেন তারা সচেতন হন। বিশেষ করে মেয়েদেরকে আমি বলবো যারা কবিতা খুব ভালোবাসেন, গান খুব ভালোবাসেন। আমরা এখানে দেখেছি, আমরা গত সপ্তাহে, তার আগের সপ্তাহে একজন সিঙ্গারকে পেয়েছিলাম, অনেক ভালো গান গায়, সে শুধু তার গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। হৃদয় এমন একটা নরম জিনিস, সেটাকে পটাতে সময় লাগে না, কিন্তু যে পটাচ্ছে তার পেছনের উদ্দেশ্যটা কি সেটা জেনে শুনে সামনের দিকে যাওয়াটা যে জরুরি, সেটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গাটিতে অ্যালার্মিং হচ্ছে আজকের যাহা বলিব সত্য বলিব। ফিরতে চাই আপনার কাছে। আপনি বলছিলেন যে দারোয়ানি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলেন, বাসায় আসলেন, বাসায় এসে কোনো কাজ নেই, আবার ঢাকায় ফিরলেন, তারপর? তো আবার ঢাকায় আসলাম। ঢাকায় আসার পরে তো আমি তখন ওই রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলাম। তো আমি তখন অনেক কষ্ট পেতাম যে আমি রাজমিস্ত্রি কারণ এই পাওয়া নিয়ে আবার কিছুদিন করার পর আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে চলে যাওয়ার পরে তো এখন আমার একটা মেয়ের সাথে এরকম ফোনে কানেক্ট হয়। মেয়েটার নাম হইতেছে লাবণী, মেয়েটার বাড়ি হইতেছে আপনার ময়মনসিংহ। ওকে। তো এখন টাকা পয়সার দরকার, এখন তো বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে টাকাও দেয় না। এখন আমি কি করলাম, একদিন বুদ্ধি করে টাঙ্গাইল আসলাম। টাঙ্গাইল আসার পরে তো আমি আজকে প্রথম বাবা মা তোমার কাছে এটা স্বীকার করতেছি, যেটা আমি আজ পর্যন্ত কাউকে স্বীকার করিনি, সেটা হলো যে আমি তোমাদের কাছে মিথ্যা কথা বললাম। আমি তাকে বললাম যে আমার টাঙ্গাইল চাকরি হয়েছে কোর্টে, মানে উকিলদের সাথে, উকিলের সহকারী যেটা। কিন্তু সেদিন সত্যি কথাতেই আমার ওই চাকরি হয় নাই। কেন আমি তোমাদের কাছে এই কথাটা এমনি মিথ্যা কথা বলছিলাম, সেটা তোমাদের মার খাওয়ার জন্য, তোমরা মার দিতে হয়তো বা আমাকে আবার সেই রাজমিস্ত্রি কাজ করতে। তো আমার এই পরিশ্রম আমার আর মানে ভালো লাগতো না, অনেক কষ্ট লাগতো এই পরিশ্রম করতে। তো আমি তখন তাদের কাছে প্রথম মিথ্যা কথা বললাম যে এখন তো যেটা চাকরি করলে প্রথমে তো টাকা দিবে না, তো 3 মাস মনে করে আমাকে এইভাবে মানে যাইতে হবে, 3 মাস পরে আমাকে টাকা দিবে। কিন্তু ওই 3 মাসে আমার প্রতিদিন বাড়তে থেকে 100 টাকা করে দিত। যে 100 টাকা করে আমাকে দিত, আমি টাঙ্গাইল না যেয়ে আমি আমার বাড়ির পাশে হয়তো নদীর কুলে প্যান্ট শার্ট পরে যায়, নদীর কুল দিয়ে ঘুরতাম, ওদিক দিয়ে ঘুরতাম, ওদিক দিয়ে ঘুরতাম, আমার ওই 100 টাকা মোবাইলে তুলে মেয়েদের সাথে কথা বলতাম। এভাবে 2 মাসে কালানে ওই আপনার লাবণীকে আমি স্বীকার করি। একইভাবে ওইভাবেই কবিতা বলে, ঠিক আছে, ভালো টিপস বলে, আবার বলছে আমি কোর্টে চাকরি করি, এই সমস্ত কথা বলছি, যে আমি পিওনের চাকরি করি, সরকারি চাকরি করি, অনেক টাকা ইনকাম করি, এই সমস্ত কথা তাকে বললাম। বলার পর ডিবেট করলাম, করার পরে ওই মেয়েটা এক পর্যায়ে রাজি হয়ে গেল। তো আপনি এটা নিজেকে পরিচয় দিলেন, আপনি কাজ করেন, কাজ করি, কিন্তু এই যে টাকাটা আমাকে দিত, আমি কোর্টে আসতাম না, কিছু আসতাম না, আমাকে তো এটা খোঁজও নিত না। ঠিক আছে, আমি বলছি 3 মাস আমাকে ট্রেনিং করতে হবে এখানে। তো ওই মেয়েটাকে 2.5 মাস কালে ওই মেয়েটার সাথে আমি 2.5 মাস কথা বলার পরে ওই মেয়েটার সাথে আমি রিলেশনে যাই। তো ওই হোটেলে পরে উঠানোর পরে তো এই মেয়ে মানে আগে থেকে পরে দেখছে, দেখার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি তো যেটা ভাবতেছেন সেরকম কোনো কিছু না, আর আপনি তো আমার বন্ধু, তাই না? আমি ওকে বন্ধু ভেবে ডাকতাম, বন্ধু ভাবতাম, বন্ধু, ঠিক আছে, খুব ভালো ভালো কথা বলতাম। বলার পরে তো কবিতা বলতাম, ম্যাক্সিমাম মেয়েরাই কবিতা শুনে বেশি করতো, মানে কবিতাকে ভালোবাসতো, আর আমি গল্প বলতাম। তো এই গল্প শুনে আরো মানে খুব আমার প্রতি খেত। কি গল্প বলতেন? এই যেমন আমি একটা গল্প লিখছিলাম, সেটা হলো যে মিতালি, মেয়েটার মিতালি, আমার নাম মিতালি, বয়স 15 অতিক্রম করলো, 10ম শ্রেণীতে পড়ি। আমার বাবা মাকে আর পড়াবে না, সব জানিয়ে দিয়েছে আমি যেন স্কুলে না যাই। আমার বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন এসব হচ্ছে জানেন না? বললে হয়তো আপনাদের মনে বিশ্বাস স্থাপন করতে পারবো কিনা জানি না, তবে যদি দয়া করে আমার মতো অসহায় কিশোরীর কথা বিশ্বাস করেন তাহলে বুঝবো বিধাতার ভিতরে আপনাদের টান আছে। প্রত্যেক মানুষকে যেভাবে একদিন করে দিন গুনতে হয়, আমার বেলায় ঠিক এভাবে 15টি বছর পার করে দিয়েছি। কিন্তু আমাকে এই 15 বছর পার করতে হলে যে সংগ্রাম করতে হলো তা বলতে গেলে এখন আমার হৃদয় মন কেঁপে ওঠে। ক্রমে যখন আমি প্রাথমিক স্কুল ছেড়ে মাধ্যমিক স্কুলে 7ম কিংবা 8ম শ্রেণী উঠলাম, তখন আমার মনের উপর একটা ফরমান বের হলো, এখন থেকে একা একা হাঁটা যাবে না, যাত্রার সাথে কথা বলা যাবে না। মায়ের মুখে সব কথা শুনে আমাকে প্রশ্ন করার মতো আমার কিছু ছিল না, কারণ এর পূর্বে আমি টের পেয়েছি সব আমাকে মানতে হবে। একদম বাগডুম গরডম সাজে মেয়ে মানুষের বয়স যত পারে তাদের স্বাধীনতা ততই কমে। আমি নাকি খুব সুন্দরী, বয়সের তুলনায় আকারে লম্বা, বেশি খাই বলে আমার স্বাস্থ্য দিক দিয়ে ভালো। আমার চুল এত কালো ও লম্বা যে অনেকের উপমাতি দিকে নিয়ে যে কবি বনে যায়। কোনো মামলার আসামির মতো আমার পিছু অনেক যুবক হাঁটাহাঁটি করে, শুধু কোনো ব্যক্তির মতো আমাকে প্রশ্ন করার জন্য সময় সাহস করে। একদিন দেখি পাকা ব্রিজের দেওয়ালে আমার নামে চিকা মারা হয়েছে, তাতে লেখা আছে হৃদয়ে তালা ভাঙবো
মিতালি তোর ভালোবাসা আনবো, ওরে আমার সজনী ভালোবাসা মিতালি। লজ্জায় ঘৃণায় সেদিন লাল হয়ে বাড়ি ফিরে আসি। দরাস করে টেবিলের উপর বই পড়া শব্দ শুনে অন্য ঘর থেকে মা এসে বলে, কিরে মিতালি এত তাড়াতাড়ি চলে এলি যে? মাকে জড়িয়ে ধরে সন্তান হারা কোনো জননীর মতো কেঁদে উঠলাম। মা অনবচেত চোখ থেকে কপটে তপ্ত অস্ত্র ফেলে দিল। পরে বাবা অফিস থেকে এসে ঘটনাটা দিনে বিমর্ষিত আতঙ্কিত, এবং রাতের বেলায় বাবা ওই দেওয়ালে লেখাগুলো বলতে আসলেন আর বললেন, আগামীকাল থেকে পাশের ওই শিমুকে সঙ্গে করে নিয়ে স্কুলে যাবে। প্রথম কথা হচ্ছে যে আমি নিঃসন্দেহে অনেক বেশি অভিভূত আপনার এইভাবে বলা দেখে, কারণ এগুলো আপনি লিখেছেন এবং আপনি যেভাবে বলছেন না দেখে, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। আমি থাকে না এক একজনের বোঝার লেভেল বা যদি বলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেটা এক এক রকমের, মানে এগুলো আপনি নিজে থেকে অবজার্ভ করে লিখেছেন নাকি কোনো না কোনো ভাবে কারো দ্বারা? নিজে থেকে লিখেছি এগুলো। যতগুলো মেয়েকে বার করছি শুধু এই গল্পটা বলে প্রতিটা মেয়ে আমার সাথে এই গল্পটা শুনে পছন্দ করছে এবং বলছে যে এই ছেলেটা যখন এত সুন্দর গল্প লিখতে পারে, এই ছেলেটার মাঝে জীবনে কোনো খারাপ কোনো দিক না। শুধু এই একটা গল্প? এই একটা গল্প আমি সবসময় বলতাম। কতগুলো মেয়েকে আপনি পটিয়েছেন? এভাবে মনে করে যে আমি 17টা মেয়েকে পটিয়েছিলাম। 17টা মেয়েকে আপনি পটিয়েছেন শুধুমাত্র এই একটা গল্প দিয়ে? না, প্রেম করার ক্ষেত্রে আমি 40টা মেয়েকে এইভাবে করছি। 40টা মেয়েকে আপনি এভাবে মানে এই করছি? এই প্রতারণার ফাঁদে ফেলেছেন? প্রতারণা মানে প্রেমের ফাঁদে ফেলাইছি, কিন্তু তার মধ্যে 17টা মেয়ের সাথে আপনি ওই অন্যায় কাজটা করেছেন এবং প্রত্যেকটা মেয়ের সাথে আপনি একই কবিতা একই গল্প এভাবে দেখা করতে আসছে একটাই কারণ, সেটা হলো এই গল্পটা। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। হয়তো আজকে অনেক মেয়েই শুনছেন যারা ওর শিকার হয়েছেন, এই বিশেষ করে গল্পটা শুনলেই বুঝতে পারবেন যে কোন ছেলেটি গল্পটি তার সঙ্গে করেছিল, এবং গল্পটা শেষ পর্যন্ত শোনানো সম্ভব নয়। প্রিয় শ্রোতা, শেষে কি হয়? পরে লাস্টের বেলায় এই মেয়েটার মনে করেন যে দেখা যাচ্ছে যে অন্য একটা বিয়ে হয়, ও ছেলেদের অত্যাচারের কারণে ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হয়। বিয়ের 2-3 দিন পর ছেলের বাবাটা মারা যায়। মারা যাওয়ার পরে তো ওই ছেলে মানে মদ খাওয়া, ব্যবসা করা যাওয়া, প্রগতির প্রতি সীমা হতে পারে, এবং তার যে ব্যবসা বাণিজ্য ছিল সবকিছু সে মানে খোয়া ফেলে। এবং এক সময় সে সম্ভব ছিল একটা দুতলা একটা বাড়ি, তো তখন তার পেটে 3 মাসের সন্তান সুদিনের অপেক্ষা আছে। এমন তো অবস্থায় আমার স্বামী এসে আমার মানে বাড়িটা বিক্রি করার জন্য বায়নাপত্র নেয়। তো আমি তাকে নিষেধ করতে আমার স্বামী আমার তলাপেটের মধ্যে লাথি মারে, অমনি আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি যে আমি একটা নার্সিং হোমে ভর্তি আছি। কর্মরত নার্স আমাকে যা জানালো যে আপনার সন্তান নষ্ট হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। তো হসপিটাল থেকে বাড়ি ফিরে এসে সত্যি সত্যি জানতে পারি যে আমার স্বামী বাড়িটা বিক্রি করে দিয়েছে। গিয়ে উঠলাম 12টা বাসায়, সেখানে বছর 3 ছিলাম। একদিন আমার স্বামী আমাকে অনেক সোহাগ দিয়ে বললো যে মিতালি, দীর্ঘ 10টা বছর তোমার কিছু দিতে পারিনি, আমি স্বামী হিসেবে তোমার কাছে চাওয়াটা সবই পেয়েছি, কিন্তু স্বামী হিসেবে তোমাকে তো কিছু দিতে পারিনি। এই বলে আমার স্বামী আমার হাতে একটা স্বর্ণের নেকলেস দিয়ে বললো, চলো আজকে তোমাকে নিয়ে ঘুরে আসি। এই বলে আমাকে নিয়ে যাওয়া হলো একটা বাসায়, তো 3তলা একটা বাসায়। সেখানে নিয়ে যাওয়ার পরে 30 থেকে 35 বছরের একটা মেয়ে, মানে মেয়েটি বয়স্ক মহিলা, তো সেটা বললো যে আপনি নিশ্চয়ই মিতালি, মুখে হাসি গেলে বললো। তো তখন আমি বললাম আপনি তো একদম অ্যাস্ট্রোলজারের মতো কথা বলছেন। তো তখন উনি বললো সময়ের সময় আরো অনেক কিছু হতে হয়। এরপরে ওই ভদ্র মহিলাটা চলে গেল। তারপরে আমার স্বামী বললো যে মিতালি তুমি এখানে থাকো, আমি একটু আসি। আলটিমেটলি মেয়েটাকে প্রস্টিটিউশনে রেখে আসা হয়, তাই তো? এখানে বলে ওই মেয়েটাকে তখন রেখে আসি। এই বলে তখন তার থেকে 2 থেকে 3 মিনিট পর 7 থেকে 8 বছরের একটা বাচ্চা শিশু এসে যা বললো যে আমাকে এখানে দুধ এনে দিল, এবং আমি সেই দুধটা খাওয়ার পরে সেটা বললো যে আমাকে এখানে আমার স্বামী অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আজ থেকে আমার প্রতিটি রাত কাটে অর্থের বিনিময়ে কাস্টমারের সাথে। তাই আমি পূর্বের আকাশ টাকা দিয়ে হাসতে থাকি আর বলতে থাকি হায়রে নিয়তি আমার জীবন। এটাই শেষ গল্পের? হ্যাঁ। ওকে, আপনি এই গল্পটা সবাইকে শোনাতেন, মানে যেসব মেয়েদেরকে আপনি পড়াতেন? সব গল্প শোনার পর তাদের রেসপন্স কি হতো? এই মেয়েটা যখন এই গল্পগুলো বলতাম, লাবণীর কাছে যখন বললেন গল্পটা, এটা বলার পরে তো বলতো তুমি তো খুব সুন্দর গল্প। আমাকে হ্যাঁ দেখো এই যে কিছু কিছু বকাটা ছেলেদের জন্য দেখো এই মেয়েদের জীবন কি হয়ে যায়। তো আমি এইগুলা সমাজকে কালেক্ট করে করবো, দেখবো এবং তুলে আনবো এবং মানুষকে সচেতন করবো যাতে আর কোনো মানুষ সেরকম পথে না যায়, এবং সবাই ভেবে আপনাকে মোটামুটি। এবং দেখা যাচ্ছে এই সমস্ত কথা যখন বলতাম, মিথ্যে কথা সবকিছু বলতাম, বলার পরে ওই মেয়েগুলো আমার সবাই অন্ধ মনে বিশ্বাস করতো আর বলতো যে আচ্ছা তোমার সাথে আমিও আছি, তোমার মতো ভালো একটা ছেলে, তো তুমি ভালো কাজ করতেছো, আমরাও তোমার সাথে দেখবো, এবং যদি কোনো সময় আমার প্রয়োজন পড়ে অবশ্যই তুমি আমাকে দেখো। এবং সেই দুর্বলতা তাদের সবসময় নিত। তো তারপরে যাই হোক লাবণীকে নিয়ে আসলাম। আসার পরে ওই একই ঘটনা, তাকে নিয়ে হোটেলে উঠলাম। ওঠার পরে এবং তার সাথে ওই জোরাজুরি করে রিলেশনটা তার সাথে করা। আপনি এই পর্যন্ত এইভাবে 17টা মেয়ের সাথে এই কাজটা করেছেন? সাথে সম্পর্ক করছি। এর মধ্যে আছে যে 6টা মনে হয় করছি বিবাহিতটা। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো। ঠিক রাত 1টার টাইম চেকের সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে। আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে জীবনের সমস্ত অপ্রিয় সত্য নিয়ে মুখোমুখি হয়েছে মাসুদ রানা। আমরা
অপরাধের পেছনের কারণ কি, অপরাধের ধরন কি, কেন হলো অপরাধ, কি হলো অপরাধ, কতটা ব্যাপ্তি অপরাধের সবকিছু আবিষ্কার করেছি। শেষের পার্টটা যেটা রাত 1টার পরে ঘটবে সেটা অত্যন্ত নাটকীয়। আমরা ফিরে আসছি একটু পরেই। আপনারা চাইলে ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আমি আবারও বলছি facebook.com/ABC Radio FM 89.2। ঠিক রাত 1টায় আবারও ফিরছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতার সময় এখন রাত 1টা। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আজকে কি বিয়ার রয়েছে আপনার সঙ্গে এবং জীবনের সমস্ত অপ্রিয় সত্য অকুণ্ঠ চিত্তে আজকে স্বীকার করছে মাসুদ রানা, যার জীবনের অপ্রিয় সত্যের পেছনের কাহিনী এবং অপ্রিয় সত্যের শাখা প্রশাখা আমরা জেনেছি। প্রত্যেকটা মানুষই যারা সমাজে খারাপ কাজ করেন, অন্যায় কাজ করেন, ভুল কাজ করেন, তাদের ভেতরে যে অপুরন্ত প্রতিভা, সেই প্রতিভাকে কাজে লাগিয়েই তারা সেই কাজটি করেন। যারা খারাপ কাজ করেন তারা কেউ বোকা হন না। আমরা তার বেস্ট এক্সাম্পল গুলো যাহা বলিব সত্য বলিবতে দিয়েছি। মাসুদের ভেতরে যে প্রতিভা আমরা দেখেছি আজকে, সেই প্রতিভাকে সে সৎভাবে ব্যবহার না করে অসৎভাবে ব্যবহার করেছে। তার পেছনে তার যথেষ্ট যুক্তি ছিল, কিন্তু কথা হচ্ছে যে একজন মানুষ যতটাই প্রতারিত হোক না কেন, যতটাই খারাপভাবে ব্যবহার করুক না কেন, সেখানে সমাজের 8-10টা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে। এই প্রশ্নের হয়তো একটা উত্তর রয়েছে মানবিক প্রবৃত্তি। অর্থাৎ আপনি দেখবেন যে একটা শিশুকে যদি আপনি বকা দেন, সেই শিশু কিন্তু আপনার সাথে ভালো ব্যবহার করে না, অভিমান করে কিংবা আপনাকে পাল্টা বকা দেয়। এই যে একটা খারাপ ব্যবহার করলে পাল্টাপাল্টি খারাপ ব্যবহার পাওয়ার যে ব্যাপারটা, এটা খুবই ন্যাচারাল। সুতরাং সেই জায়গাটা থেকে আমরা নিজেদেরকে সংশোধন করি এবং একই সাথে যারা খারাপ ব্যবহার করছে অন্যের খারাপ ব্যবহারের দ্বারা, তাদেরকেও থামানোর চেষ্টা করি ইন আ সফিস্টিকেটেড, ইন আ মোডেস্ট ওয়ে, খুব ভদ্রভাবে। যাই হোক, আজকে মাসুদ রানার কাছে আমি আবারও ফিরে যেতে চাই এবং সেই সাথে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি যাহা বলিব সত্য বলিবতে এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে তুলে ধরতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি মাসুদ রানার কাছে। মাসুদ রানা, যে গল্পটি আপনি আমাকে শোনালেন লম্বা সময় ধরে, সেটা আমরা প্রচার করেছি। অদ্ভুত এক গল্প, আপনি আপনার মতো করে বলেছেন, কিন্তু আমার কাছে ব্যাপারটা যেটা মনে হয়েছে, প্লটটা, গল্পের প্লটটা খুবই সহজ সরল একটা প্লট, কিন্তু উপমার যে বিস্তৃতি সেটা অত্যন্ত অসাধারণ। আপনি কি নিজের জীবনের কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়ে এই গল্পটা লিখেছিলেন, নাকি জাস্ট মনে এসছে বলে আপনি লিখে ফেলেছেন, নাকি কোনো ঘটনা আছে এর পেছনে? এটা বলার পিছনে একটা ঘটনা আছে, একটু শুনি। তো দেখা যাচ্ছে যে আমি নিয়মিত এই কাজগুলো করতেছি। এই কাজগুলো বলতে আপনি অনৈতিক? হ্যাঁ, ব্যবসা করতেছি। তো এইভাবে দেখা যাচ্ছে করতে করতে আমার এক সময় মানে এখন হয় না, তো মাঝে মধ্যে আমি হোটেল যেতাম, ওই পত্রেশন হোটেলগুলোতে যেতাম, যে এগুলা পতিতালয়ে যেতেন? পতিতালয়ে যেতাম, তো যাই এগুলা করতাম। তো হঠাৎ করে আমার একদিন বোধ জাগলো, আসলে যে এই মেয়েগুলা এইভাবে রয়েছে, এর পিছনে হয়তো বা কোনো কারণ আছে। এমনিগুলো কি মানে দেখা যাচ্ছে যে আমি ভাবতাম যে হয়তো বা অনেক মানুষ আছে যারা রাস্তা শুইরা যারও দেখাইতেছে, হয়তো বা মানুষের সাথে কাজ করে খায়, কিন্তু তাও তার নিজের ইজ্জত বিক্রি করে না। তো এরা কেন এই ইজ্জত গুলো বিক্রি করছে, হয়তো বা এর পিছনে কোনো কারণ আছে। তো এই কারণটা যাচাই করার জন্য আমি প্রথমে ওই মেয়েটাকে মানে বাছাই করি, মানে প্রথমে। তো তার সাথে মানে সেই রুমটাতে চলে যাওয়ার পরে তো আমি মানে যাওয়ার পরে মেয়েটা বসার পরে আমি তাকে বলি যে আচ্ছা, আপনার তো চাইলে তো আপনি করতে পারতেন, মানে অন্যখানে কোথাও কাজ করে তো আপনার জীবিকা নির্বাহন করতে পারতেন, তাই না? তো কেন আপনার এই অসৎ কাজগুলি করতেছেন? তো বলার পরে এই মেয়েটা বললো যে আসলে মানে না যায় না কোনো কিছু বলাটা ঠিক নেই। আমি বললাম যে আসলে মানে সেটাই তো জানতে চাই, যেটা অজানা সেটাই আমি জানতে চাই। তো আপনি কি অজানা আছে আপনার জীবনে, কিসের জন্য আজকে আপনি এই পথে আসছেন? তো তখন বলার পরে ওই মেয়েটা তার মানে ঘটনা বললো, ঠিক আছে, যে এইভাবে আমাকে অত্যাচার করার পরে হয়তো বা শেষ পর্যায়ে দেখা যাচ্ছে আমি যখন বিয়েটা হলো, তারপরে আমার স্বামী আমাকে বিক্রি করে দিয়েছিল। আসলে এটা বিক্রিটা করে দেওয়া হয়েছিল নবপুরে। তখন ওখান থেকে তাকে মানে ওই আমি যেটা বলতেছি আমাদের টাঙ্গাইলে ওইখানে ট্রান্সফার করা হয়েছিল। এবং তারপরে তার মুখ থেকে এই কথাটা যখন শুনলাম, শোনার পরে অ্যাকচুয়ালি সত্যি আমার তো দ্বিধাংশ ছিল ওর প্রতি, কিন্তু তখন আমার কোনো দ্বিধাংশ ছিল না। এবং শেষমেশে ওই মেয়েটাকে আমি সালাম করে চলে আসি, মেয়েটার সঙ্গে কোনো রিলেশন করি না, কারণ তার গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো, কথাগুলি শুনে। এবং সেখানে তাকে আমি 1500 টাকা দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে তাকে আমি কিছুই দিইনি। আপনি কি নিশ্চিত ছিলেন যে এই মেয়েটা আপনাকে প্রতারণা করছে না আপনার মতো করেই? এখন দেখা যাচ্ছে যে যদিও ওই প্রতারণা, যাই হোক, আপনি একটা ভালো ফিলিংস নিয়েছেন, সেটা সত্য ছিল না মিথ্যা ছিল সেই জায়গায় আমরা যাবো না। আপনাকে সেটা কিছুক্ষণের জন্য হলো মানুষ বানানোর চেষ্টা করেছে, আমরা সেই জায়গাটাকেই রেসপেক্ট করতে চাই।
পরবর্তীতে আপনি এই ঘটনাকেই বিভিন্নভাবে ব্যবহার করেছেন আপনার অনৈতিক কাজে। অনৈতিক কাজে। এখন ওইখান থেকে যখন আমি আসলাম, আসার পরে তো সকালবেলা এসে ঘুমাইলাম, ঘুমিয়ে থেকে দেখা যাচ্ছে যে যখন আমি একটার সময় ঘুম ভাঙানোর পরে সব স্মৃতিগুলো ভেঙে যায় এবং ওই যে তার সাথে ভালো দিক এগুলো আর না। পরে যখন আমি একটা সময় ফোন দিল ওই লাবণী, তো তখন তার সাথে যে কথা বলার পরে এক সময় তার সাথে ওই যে দেখা করার ডেট হলো, ডেটের পর যখন তার সাথে দেখা করছি, দেখা করার পরে যে তো তখন আমার ওই চিন্তাগুলো দূর হয়ে গেছে যে কি ভালো মানুষ, এগুলোর চিন্তা করতাম না। আবার যা ছিল তাই হয়ে গেল। হ্যাঁ, আবার যা ছিল তাই। ওকে, এটাই তো আপনার মোটামুটি স্টোরি না? তার মানে আপনি এখনো ইনভলভ আছেন এই জায়গাগুলোতে? এখনো ইনভলভ বলতে আমি এর আগে আমি এখানে যখন আমি এবিসি রেডিও শুনি আমার জীবনে প্রথম, তো আমার গ্রামের বাড়িতে এগুলো ধরতো না, তখন আমি একজন আমাকে দিছিল বর্ষা ইসলামের একটা গল্প দিয়েছিল, আর এই যে আপনার রবিনের, তো ওই গল্পটা শোনার পরে আমি আবার যে ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পরে তো আমি তখন এই যে মানে রেডিওটা কোনটা, চ্যানেলটা কোনটা, তো তখন যখন বলেন তখন ওই চ্যানেলটা আমি খুঁজে বের করে আমার প্রথম মানে নাজমার জীবনী গল্প শুনছিলাম, তারপরে এনামুল এবং হ্যালো 8920 কথা বলছেন। হ্যালো 8920 নাজমা এনামুলের শুনছি, তারপর থেকে সব পর্ব শুনছি, আর জিএবিএসবির পর্ব শুনছি আমি মোবারকের। ওকে, তখন ওই মোবারকের প্রথম শুনলাম, তারপরে আস্তে আস্তে সবগুলি কাহিনী শুনি। তো শোনার পরে তো ওইটা যখন শোনার পরে আমি ওই জাহাবালি সত্য বলার জন্য 5-6 মাস ধরে আমি ট্রাই করতেছি, প্রতিদিন হয়তো বা সপ্তাহে 1-2 দিন প্রতিদিন হয়তো করতেছি জাহাবালি সত্য বলিব আসার জন্য, ঠিক আছে, মানে কমেন্ট করি। তো করার পরে তো এক সময় দেখা যাচ্ছে যে ওই পয়লা ফাল্গুন, তো তখন আমি ভাবলাম যে জীবনে আজকে লাস্ট, এরপরে আমি আর কোনো দিন করবো না। কেন ভাবলেন? অনেকদিন ধরে করতেছি তো মানে সারা পাচ্ছি না। মানে আপনি আমাদেরকে আর কখনো ফোন করবেন না, তাই তো? এটাই বললেন? হ্যাঁ, ফাল্গুনের মনে করেন যে দুপুর বেলা, ঠিক আছে, আমি ওই দিন কমেন্ট করলাম আপনাকে, মানে SMS পাঠালাম। তো SMS পাঠানোর পরে তো ওই দিন সন্ধ্যায় আপনাদের এখান থেকে ফোন দেওয়া হলো। ওকে, ফোন দিলে তারপরে তার সাথে আমি ওই গল্পগুলো মানে আমার কি, হ্যাঁ, কিন্তু সেটা আমার কথা ছিল না। কথা ছিল যে আপনি রিসেন্ট কি অবস্থায় আছেন, সেখানে আপনি আমাদের এই জিবিএসবি তে আসার ব্যাপারটা বলছিলেন, এখানে এই ব্যাপারটা কিভাবে আসলো? তো বিষয়টা হলো যে যখন আমি ওই গল্পগুলো শুনি, সবার গল্প শোনার পরে তখন আমি যেদিন থেকে করি আপনাকে SMS পাঠাই, তো তারপর থেকে আমি আর কখনো ওই মেয়েদের সাথে এইগুলা কথা বলি না। কেন বলেন না? মানে ওই যখন গল্প শুনলাম ওই আপনার মোবারকের গল্প শুনলাম, এরকম আরো অনেকে আছে। মোবারকের কি গল্প শুনেছিলেন? মোবারকের গল্পটা শুনছিলাম ওই যে মোবারক যে সন্ত্রাসী হওয়ার পরে এক পর্যায়ে তার 2টা চোখ বন্ধ হয়ে যায়। তো তখন ওই গল্পটা শোনার পরে আমি ভাবলাম যে অন্য এটা হচ্ছে আমার, হয়তো বা অন্য কিছু হতে পারে, হয়তো বা আমার লাইফে আপনার জীবনে একটা ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হতে পারে, একটা ক্ষতি হয়েছে আরো ক্ষতি হতে পারে। এই বোধটা থেকে আপনি ধীরে ধীরে এখান থেকে পরে আমি এখানে আসার জন্য এই করি। মানে আপনি নিজে থেকে সরে এসেছেন? হ্যাঁ, ওখান থেকে আমি সরে আসতে একদম। এখন বলতে গেলে এখন আমি একটা মানে ফ্রেন্ড আছে, মানে মেয়ে বান্ধবী, এখন ওর প্রতি আমার কোনো দ্বিধাংশ থাকে না, ধরে আমার ফেলাতে হবে কি, ওর সাথে আমার রিলেশন করতে হবে, এরকম কোনো জায়গা না। আপনার বয়স কত এখন? এখন আমার বয়স 23 বছর। 23 বছর। আপনাকে পারিবারিকভাবে বিয়ের কথা বলে? না, আমি কিছু করেন? আপনি জব টব কিছু করেন? এখন আমি ছোটখাটো একটা জব করতাম। তো আমি যখন যে ছিলাম না, রাজমিস্ত্রি কাজ করতাম, তখন আমি যে আমার ডেন্টালে ভর্তিছিলাম প্যারামেডিকেলে, ওখানে আমার পড়াশোনা হইলো না, মা পড়াশোনা করাইলো না, না করার কারণে পরে আমি আবার 1 বছরের টেট করছে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে নিতে, আমি 1 বছরের কোর্সটা করলাম, আর এই যে রাজমিস্ত্রি কাজ করে কোর্সটা হয়তো আর 3 মাস আছে। তো ওই কোর্স করার ফাঁকে তো আমার যে কোর্স করে তো ম্যাডাম, মানে ক্লাস করে, তো ওই ম্যাডামকে বললাম যে ম্যাডাম আমার এখান তো আর এই কাজ শেষ হয়ে গেছে, তাহলে আমি এখন কি করবো? তো তখন ওই ম্যাডাম আমার এইটা নিয়ে দিচ্ছে, ওই চাকরিটা নিয়েছে। তো আমি আমার ম্যাডামকে একটা কথা বলবো, সেটা হলো যে ওই ম্যাডামটা আমাকে খুব আদর করতো, মানে আমি খুব সহজে মানুষের সাথে মিশতে পারতাম। কোনো কারণবশতে এক সময় ওই ম্যাডামটা আমার এই গল্পগুলো শুনে আমাকে মানে অনেক ঘৃণা করলো। এখনো জানি আমার ম্যাডাম ঘৃণা করে, প্লিজ ম্যাডাম আপনি আমাকে ঘৃণা করেন। ও ম্যাডামও ঘৃণা করেছে? ম্যাডামকে আপনি সবকিছু বলেছিলেন? না, বলেছিলাম না, অন্য একটা সাইড থেকে শুনছিল। তারপর আপনি ম্যাডামকে খুলে বলতে পারতেন যে আসলে কি হয়েছে? হ্যাঁ, তারপরে আমি ম্যাডামকে বলছি, বলার পরে তো তাও ম্যাডাম আমাকে ঘৃণা করে এখন। এই যে আপনি এখানে লাখ লাখ মানুষের সামনে বলে গেলেন, এখানেও তো প্রায় সবাই আপনাকে ঘৃণা করে। হ্যাঁ, তো আসলেও মানে আমাকে ঘৃণা করেন, আমি কি জন্য এরকম হলাম, আমি কেন প্রতিবন্ধী হলাম? আমার বাবা মা তো হয়তো বা আমাকে ভালো করতে পারতো, আমি যদি ভালো হইতাম হয়তো বা ওই মেয়েগুলো আমাকে টিস করতো না, ওই মেয়েগুলো যদি টিস না করতো তাহলে হয়তো বা আমি ওই মেয়েদের সাথে খারাপ আচরণ করতাম না, আমার সুন্দর একটা লাইফ হতো।
আপনার এটাই মনে হয়? হ্যাঁ, এটাই মনে হয়। এটাও যদি করতাম, আমার বাবা মা করতো, তাহলে তো আমার এই পথে যাইতাম না, আর আমার ওই মেয়েদের প্রতি দ্বিধাংশও থাকতো না যে ওই মেয়েদেরকে আমি ই করবো। আর আমি তো যেগুলা করছি, শুধু আমি ওই আমাকে অবহেলা করছে দেখে ওই মেয়েগুলো করছি, অন্য অন্য মেয়েগুলো তো আমি করি না। যে মেয়ে আমার সাথে অবহেলা করছে সে মেয়ে ই করতাম। আমার অত্যন্ত আশ্চর্য লাগছে মাসুদ, আপনি আপনার জায়গাটা থেকে এসএসসি পাশ করে এত প্রতিভাবান একজন মানুষ, আপনি ডেল কার্নেগি পড়েছেন, আপনি শিব খেরার বই পড়েছেন, তাদের বইতে এরকম অসংখ্য উদাহরণ আছে যে অনেক অনেক মানুষ যারা বিকলাঙ্গ, এরা কাজ করতে পারে না, সৎ পথে জীবনে কত বড় জায়গা থেকে আছে, তারপরও আপনি সেই পথটা বেছে নেননি। আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিজ্ঞানী হচ্ছেন স্টিফেন হকিং, যিনি শুধুমাত্র শরীরের একটা আঙুল নাড়াতে পারেন, মাথাটাও ঘোরাতে পারেন না। হ্যাঁ, মহাকাশ নিয়ে গবেষণা করেন, মহাকাশ নিয়ে তথ্য দেন, সবচেয়ে সেরা বিজ্ঞানী। ঠিক আছে, এই মানুষটার যদি এত পরিমাণ বিকলাঙ্গ হয়েও তার ব্রেনটাকে পৃথিবীর সবচেয়ে সেরা কাজে ব্যয় করে যেতে পারে, তাহলে আপনার ভিতরে তো প্রতিভা ছিল, যতটুকু ছিল ততটুকুই ছিল, সেগুলোকে আপনি ভালো কাজে ব্যবহার করতে পারতেন, তাই না? আপনার চৈতন্য উদয় হয়েছে, সেটাকে আমরা সাধুবাদ জানাতে চাই যে আপনি এত দেরিতে হলেও বুঝতে পেরেছেন, নইলে হয়তো আরো বেশি ক্ষতি করতেন। আপনি যাহা বলিব সত্য বলিবার মোবারকের জীবনের কাহিনী শুনে মোবারকের দুটো গন্ধ হয়ে গেছে, সেটা শুনে আধ্যাত্মিকতার জায়গাটা থেকে আপনি হয়তো বিলিভ করেছেন যে আমার জীবনেও হয়তো বা কোনো ক্ষতি হয়ে যাবে, সৃষ্টিকর্তার একটা বিশাল ব্যাপার হয়তো আমার উপরে চলে আসবে। শাস্তির জায়গা থেকে যদি আপনাকে বলি, এই যে মেয়েগুলোর সাথে আপনি আচরণগুলো করেছেন, অন্যায় আচরণ করেছেন, তাদের মন ভেঙে দিয়েছেন, তাদের যদি কোনো পারিবারিক ক্ষতি হয়ে থাকে কিংবা তাদের যদি কোনো সামাজিক ক্ষতি হয়ে থাকে, সেই কারণে যদি রাষ্ট্র আপনাকে কখনো কোনো সাজা দেয়, লাইক আপনি ধরা পড়ে গেলেন, এবং ইফ দে ইউজ দিস এপিসোড ইজ আ ডকুমেন্ট, আপনি সেই শাস্তি মাথা পেতে নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব। কারণ আমি ভুল করছি, আসলে আমার যে ভুল কিসের জন্য করছি, আসলে ভুলের ব্যাকগ্রাউন্ড যাই না, জানার পরেও যদি আমাকে শাস্তি দেওয়া হয়, আমি সব শাস্তি মাথা পেতে নেব। কিন্তু আসলে তারা একটু মানে ঘটনার পিছনে একটু দেখো যে আসলে কি জন্য এটা হয়েছে। আসলে একটা মানুষকে যদি কেউ বলে এবং খবর দিতে চায়, তো বা ওর ওইটা নিয়ে মানে মনের ভিতরে তো কষ্ট লাগতে পারছে। ওই মেয়েগুলো আমাকে ওইভাবে কথাগুলি নাও বলতে পারতো। ওই মেয়েগুলো যদি ওরা আমাকে হাত দিয়ে মারে নাই, ঠিক আছে, তার থেকে বড় কিছু বলছে আমাকে, যদি ওটা না বলে ওই মেয়েগুলো যদি আমার গালের ভিতরে দুইটা খাবার দিত, তাও আমি কিছু বলতাম না। যেটা ও বলছে ওটা খুব খারাপ লাগছে, মানে মনের ভিতরে যে কষ্টটা লাগছে ওটা শরীরের আঘাত থেকে মনের আঘাতটা অনেক বেশি, আর সেই আঘাত থেকেই আমি এই কাজগুলি করছি। প্রিয় শ্রোতা, এই জন্যই বারবার একটা কথা বলতে চাই যে আমাদের ভালো থাকার জন্য আমাদের চারপাশটাকে আমাদেরই ভালো রাখতে হবে। নইলে আজকে হয়তো আপনি জাজমেন্টের জায়গা থেকে বলতে পারেন যে এই যে ছেলেটি মাসুদ রানা, সে খুব বড় অপরাধ করেছে, আপনি বলতেই পারেন। এখানে অসংখ্য অসংখ্য টেক্সট এসছে, আমি দেখতে পাচ্ছি, ওকে গালি দিচ্ছেন, ওকে গালমন্দ করছেন। এটা আসলে এই ধরনের অ্যালোপ্যাথিক কিওর দিয়ে সমাজটা ভালো হবে না। ওরা যাতে এই ধরনের পথে না আসতে পারে সেজন্য প্রিভেন্টিভ মেথড নিতে হবে, এবং এই প্রিভেন্টিভ মেথডটা হচ্ছে যে ছোটবেলায় শিখেছি আমরা, কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া বলিও না, হ্যাঁ, বৃদ্ধকে বৃদ্ধ বলিও না, যেগুলো বললে তারা কষ্ট পায় সেগুলো বলো না, এবং তাদের ওই জায়গাগুলোকে বরং রেসপেক্টের চোখে দেখো, যে তোমার দুটো পা আছে, তুমি খুব সুন্দর করে হাঁটতে পারো, তারপরেও তুমি সমাজে যতটুকু কন্ট্রিবিউশন করছো, ওই ছেলেটা ভালো করে হাঁটতে পারে না, তারপরে তোমার চেয়ে অনেক বেশি করছে, কিংবা সমান কন্ট্রিবিউশন রাখছে, কিংবা রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছে, সুতরাং তাকে শ্রদ্ধার চোখে দেখো, এক্সট্রা শ্রদ্ধার চোখে দেখো, তাহলেই তুমি না মানুষ। এই জায়গাগুলোতে আমাদের সংশোধন করতে হবে, এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে এই ধরনের আচরণ যদি কখনো প্রতিবন্ধীদের সাথে করা হয়, তাহলে তারা যে এই ধরনের জিঘাংসার পথ বেছে নেবেন সেটাও কিন্তু উচিত নয়, যে কাজটি আজকে মাসুদ রানা করেছে। মাসুদ রানা তার বিশ্বাসের জায়গা থেকে হোক, আধ্যাত্মবাদের জায়গা থেকে হোক, আজকে মোবারকের জীবনের গল্প শোনার পরে, মোবারকের জীবনের অপ্রিয় সত্য শোনার পরে তার ভিতরে একটা চৈতন্য উদয় হয়েছে যে আমার যদি কোনো কারণে সৃষ্টিকর্তা এরকম কোনো প্রতিশোধ আমার উপরে নেন, তাহলে আমি কি করব। এই জায়গাটিকে আমরা ওর মতো করেই দেখি, কিন্তু কথা হচ্ছে যে এই চৈতন্য উদয় না হলে তাহলে ও হয়তো আরো বেশি করে এই ধরনের কাজের মধ্যে লিপ্ত হতো। আমি শুধু একটা কথাই শেষে বলতে চাই, যারা ঘাত প্রতিঘাতের শিকার হচ্ছেন সমাজে বিভিন্নভাবে, পরিবারের দ্বারা, সমাজের দ্বারা, ওই একটা ছোটবেলা একটা কবিতা হয়েছে না, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষ হয়ে কুকুরকে কামড়ানোর শোভা পায়। এই কথাটা আমি জাহানারাকে বলছিলাম। এই কথাটা আপনি জাহানারাকেও বলেছেন? বলার পরও আপনি সেই কুকুর হয়েই কামড় দিয়েছেন। সেটাই আমরা শুধু এই কথাটাই বলতে চাই যে ইউ হ্যাভ টু বিলিভ লাইক দিস। আপনি বিলিভ করুন, মনে প্রাণে বিশ্বাস করুন, যা শেখানো হচ্ছে সেই জায়গাটিকে। আপনার শেষমেশ কিছু বলার আছে আমাদের যাহা বলিব সত্য বলিব শ্রোতাদেরকে? যে ওই জাহানারাকে আমি এখনো ভালোবাসি, এবং ওই জাহানারের একটা সমস্যা আছে, সমস্যা হবে কিছুদিন, কারণ ওর বড় ভাই ওর শাশুড়িকে হাত কেটে দিছিল, হাতের একটা আঙুল কেটে দিছিল, যার কারণে ওই জাহানারাকে বোধ হয় সমস্ত এই করবে। ওকে আমি যাওয়ার সময় একটা কথা বলছিলাম যে তুমি যদি শত সন্তানের জননী হও না কেন, তাও তোমাকে, তুমি যদি ফিরে আসো তবু তোমাকে গ্রহণ করো, তো সারাটা জীবন তোমাকে আমি ভালোবেসে দেবো। আমি ওই মেয়েটাকে ছাড়া আমার জীবন আর কাউকে ওরকম ভাবে ভালোবাসতাম না। ওর জন্য যে
এগুলো করছি এখন। আপনার ভিতরে পবিত্র ভালোবাসাটা এখনো আছে, তার মানে আপনি যে ভালোবাসাটাকে জিঘাংসায় রূপ দিয়েছেন সেটা আপনি না করলেও পারতেন, শুধু তাকে ভালোবেসেই ভালো কাজ করে যেতে পারতেন। আমি এখন অবশ্যই এখানে একটা কথা আছে যে তাকেই ভালোবেসে মানে ই করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে আমি তো প্রথমত একটা মেয়েকে তো বলি না যে তুমি আমাকে ভালোবাসো, এই করো হ্যান করো। তো যে মেয়েগুলি আমার সাথে খারাপ বিহেভ করতো ওই মেয়েগুলির সাথে আমি ওই বেছে বেছে এই কাজগুলো করতাম। তাদের কাছে তো আপনি অন্যায় আচরণ করেছেন। হ্যাঁ, অন্যায় আচরণ করছি, কিন্তু তারা তো প্রথম অবস্থা আমার সাথে অন্যায় আচরণ করছে, আমার প্রতিবন্ধী বলে। আপনার কষ্ট হয় না এখন যে তারা প্রতিবন্ধী বলেছিল ঠিক ছিল বলছে, তাই বলে কি আমি এই ধরনের আচরণ করবো? ওই যে কুকুরের কাজ সেটা ঠিক আছে, কিন্তু তখন তো আমি আর ওইটা ভাবি নাই। এখন আমি যেটা ভাবি যে আমি তো প্রতিবন্ধী মানুষ, তো প্রতিবন্ধীকে প্রতিবন্ধী বলবে, তাই না? তখন তার ওঠা আমি এটা আসি তা তুমি বলবে কেন, এই কথাটা তুমি বলবে কেন, সেই জন্য সেটা একটা। তো আমি যা করেছি ভুল করেছি, আমি আমার বাবা মার সাথে ভুল করছি, আদার সাইড মানে পারিবারিক সবার সাথে ভুল করছি, পারস্পরিক সবার সাথে ভুল করছি। আরো যারা মেয়েরা আমার দ্বারা নির্যাতিত হয়েছেন তাদের কাছে আমি করজোরে দুহাত তুলে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন এবং আপনারা আমাকে ভালো হতে সুযোগ দেন। আমি আজকে থেকে শপথ নিচ্ছি আর জীবনে কখনো আমি কোনোদিন কোনো মেয়ের দিকে মানে তাকাবো না এবং কোনো মেয়ের সাথে এরকম কাজে লিপ্ত হব না। আপনাকে আমরা বিশ্বাস করতে চাই এবং একই সাথে এটাও বিশ্বাস করি যে যদি এর জন্য আপনাকে শাস্তি দেয়, রাষ্ট্র শাস্তি দেয় কিংবা আরো অন্য কোনো শাস্তির মুখোমুখি আপনাকে হতে চায়, তাহলে আপনি এটা শাস্তি মনে করেই নেবেন। এবং যারা আপনার মতো হচ্ছে বা এই ধরনের অন্যায়, আমরা প্রত্যেকটা ভুলের একটা ব্যাকগ্রাউন্ড দেখি, শক্তিশালী ব্যাকগ্রাউন্ড থাকে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তো আসলে কি, আমি তো যেটা ভুল করছি, তো আমার মতো যারা প্রতিবন্ধী আছে তাদের যদি এই কথাগুলি বলে, প্লিজ, যে বলছে যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের সহ পায়? তো হেরা যা বলছে ওইটা নিয়ে তোমরা তার বিরুদ্ধে, আমরা প্রতিবন্ধী তো প্রতিবন্ধী বলবে, যাহা সত্য সেটাই বলবে। আর সেটা মনে কষ্ট লাগলে তুমি কষ্ট যদি মনে করো কষ্ট, আর যদি মনে না করো না। আপনি এই ফিল্টার নিয়ে থাকতে চান? তাই আমাদেরকে আপনারা প্রতিবন্ধী বলেন না, আমরাও মানুষ। এবং আমি প্রমাণ করে দিলাম আমাদের দ্বারা ভালো কাজ করাও সম্ভব এবং আমাদের দ্বারা খারাপ কাজ করাও সম্ভব। তো আপনাদের সোসাইটি, আপনাদের সমাজ আমাদেরকে কোন পথে নিবে, ভালো পথে না মন্দ পথে, সেটাই হলো আমার প্রশ্ন। ওকে, এই প্রশ্নের উত্তর আমরা একটু খোঁজার চেষ্টা করি। আমাদের আজকে এক্সপার্ট প্যানেল থেকে যিনি ছিলেন ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে শুনছেন, আমরা একটু তার সঙ্গে যোগাযোগ করি, তিনি কি বলেন। তো ডক্টর তাজুল ইসলাম, আপনার কি বলার আছে এ পর্যায়ে? জি, আমি মাসুদ রানার যে ব্যাপারগুলি শুনলাম, এখানে এটা খুবই দুঃখজনক ঘটনা। এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে আমরা প্রায় লক্ষ্য করি। মানুষ জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ, কিন্তু কিছু কিছু মানুষ দুর্ভাগ্যজনক ভাবে হোক জন্মগত কিছু ত্রুটি নিয়ে বা পুঙ্গতি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তারাও মানুষ, এই কথাটা মানুষ ভুলে যায়। সবচেয়ে বেশি বৈষম্য এবং অবহেলার শিকার হয় পঙ্গুত্ব নিয়ে যারা জন্মগ্রহণ করে তারা জীবনের অনেক বড় সম্পদ থেকে হয়তো বঞ্চিত হয়। স্বাভাবিক মানুষের যে সুযোগ সুবিধা বা গর্ব গৌরব এগুলো থেকে তারা বঞ্চিত থাকে। এই কথাগুলি আমরা সমাজের যত লোক আছে আমরা যদি একটু স্মরণ রাখতাম, তাহলে মাসুদ রানার মতো লোকরা এত বেশি আহত হতো না বা এত বেশি ক্ষিপ্ত হয়ে তারা মানব থেকে দানবে রূপান্তরিত হতো না। এখন তার পরিবারে, আমি ঠিক জানি না তার পরিবারে কেন তাকে চিকিৎসা রাজি হয় নাই। আর্থিক সামর্থ্য সত্ত্বেও পরিবার তাকে তার পঙ্গুত্বকে মানে রিকারেক্ট করার জন্য বা সেটাকে চিকিৎসা দিয়ে সংশোধন করার জন্য যে ব্যবস্থা সেটা গ্রহণ করেনি, এটা একজন অবহেলা ছিল। এখন আমাদের সন্তানরা সবসময় এই মা বাবার কাছে বা পরিবার কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে, বিশেষ করে যে পঙ্গুত্ব চিকিৎসাযোগ্য, চিকিৎসা করলে ভালো হয়ে যাব এরকম যদি কোনো আশা পাওয়া যায় কোনো চিকিৎসকের কাছ থেকে, তখন সেটা যদি মা বাবা বা অন্যরা সেই ব্যবস্থাটা গ্রহণ না করে তাহলে খুবই অভিমান হওয়ার কথা, খুবই আহত এবং কষ্ট পাওয়ার কথা। মাসুদার ক্ষেত্রে তা ঘটেছে, সেই জন্যই খুবই মর্মাহত ছিল। আর দ্বিতীয় যে ঘটনা ঘটলো, যে তা একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক করতে চেষ্টা ছিল, সেই জান প্রাণ যে মেয়েটাকে ভালোবাসতো এবং তার কাছে আনতে চেয়েছিল, কিন্তু একটা মাত্র বাধা ছিল তার পঙ্গুত্ব। মনে রাখবেন যে তার আর কোন রকমের বাধা নাই। মেয়েটা বলছে তুমি চিকিৎসা নিয়ে পঙ্গুত্বটা তুমি যদি কাটিয়ে উঠতে পারো তাহলে আমি বিয়ে করবো। তাহলে পৃথিবীতে তার আর সকল যোগ্যতা, তার সকল মমতা, তার সকল গুণাবলী থাকা সত্ত্বেও শুধু এই একটা কারণে সে কিন্তু তার জীবনের সবচেয়ে যে স্বপ্ন, যে চাহিদা, আকাঙ্ক্ষা, যে গর্ব গৌরব, তার কোনোটাই সে পূরণ করতে পারেনি। যার ফলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা অদম্য শক্তি থাকে, সেই শক্তিটা তাদের ভিতরে জেগে উঠেছে। এই শক্তিটাকে আমরা ভালো কাজে লাগাতে পারি, খারাপ কাজে লাগাতে পারি। মানুষ যখন ধাক্কা খায় তখন কিন্তু তার ভিতর থেকে সেই শক্তিটা জেগে ওঠে এবং এই শক্তিটাকে
ভালো কাজে লাগানো যায়, খারাপ কাজে লাগানো যায়। এখানে এই ক্ষেত্রে আমাদের সমাজে এই মাসুদ রানার মতো এরকম অনেক ক্ষেত্রেই আমরা সমাজের কাছে, পরিবারের কাছে বা অন্যান্য প্রিয়জনদের কাছ থেকে এমন ভাবে আঘাতপ্রাপ্ত হই যে তখন আমাদের যে শক্তিগুলি জেগে উঠে সেটা গঠনমূলক কাজে না লাগিয়ে আমরা অত্যন্ত ধ্বংসাত্মক, হিংসাত্মক তার কাজে ব্যবহার করি। এই সেটার উদাহরণ। সেই জন্য ওই মেয়েটার যা কোনো দোষ নয়, আমাদের সমাজেরই দোষ। কারণ ওই আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে গেছে এরকম ভাবে যে এক লোক যদি পঙ্গ হয় তাহলে সে যতই দেখেন, এই মাসুদ রানা কিন্তু অত্যন্ত সৃজনশীল একটা মানুষ। সে কবিতা লেখে অথবা অন্যান্য লেখালেখিতে তারা হাত ছিল। অর্থাৎ তার ভিতরে একটা মন আছে, সে মনটা অত্যন্ত সুন্দর, তার ভিতরে মেধা আছে, সেটা অত্যন্ত উঁচু মানের। কিন্তু সামান্য একটা পঙ্গুত্বের কারণে সে না পারছিল তার স্বপ্নের টাওয়ার মেয়েটাকে পাইতে, না পারছিল সে জীবনে অন্য মানুষদের কাছ থেকে যে সম্মান মর্যাদা পাওয়া সেটা পেতে। যার ফলে স্বাভাবিকভাবেই এরকম একটা সৃজনশীল এবং মেধাবী ছেলের ভিতরেও তো বড় ধরনের শক্তি থাকে। সেই শক্তিটাকে সে ভিতর থেকে টেনে নিয়ে এসেছে এবং নিয়ে এসেছে ভালো কাজে না লাগিয়ে। সে যেটা করেছে যে দেখো তোমরা মেয়েরা আমাদেরকে পঙ্গু মনে করতেছো, সমাজের লোকেরা আমাকে অবজ্ঞা করতেছো, আমরা দেখো তোমাদের মেয়েদেরকে আমি কাছে কেমনে টেনে নিয়ে আসি। এগুলি কোনোটাই সুস্থতার লক্ষণ নয়, কোনোটাই ভালো লক্ষণ নয়। কিন্তু এর পিছনে সামাজিক যে কারণগুলি আছে সেগুলো আমাদের লক্ষ্য করতে হবে। আমরা যদি সামাজিক দৃষ্টিভঙ্গিটা আরেকটু উদ্ধার করতে পারতাম, অথবা সমাজের লোকেরা তো যদি তার ওই গুণাবলীকে মর্যাদা দিত, তার ওই দরিদ্র ত্রুটিটাকে লক্ষ্য করে তাকে অবজ্ঞা উপহাস না করত, তাহলে কিন্তু এই ধরনের মানুষগুলো তাদের ভিতর যে শক্তিটা, সেই শক্তিটাকে এরকম খারাপ এবং অপকর্ম দিকে নিত না। তারা সেই শক্তিটাকে দিয়ে তারা তাদের পঙ্গুত্বকে জয় করে তারা আরো অনেক বড় কিছু অর্জন করতে। পৃথিবীতে অনেক উদাহরণ আছে পঙ্গু লোকেরা। আমার জানা মতো একটা উদাহরণ আমি আপনাকে দিই, যে অলিম্পিকে দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে একজন পঙ্গু নারী। এটা একটা ইতিহাস, রেকর্ড করা ইতিহাস আছে পৃথিবীতে। অতএব এরকম ভালো কাজও কিন্তু এই শক্তিগুলিকে ব্যবহার করা যেত। কিন্তু আমরা এই সমস্ত মাসুদ রানার মতন যারা প্রতিভা সম্পন্ন লোক আছে তাদের সেই শক্তিগুলিকে আমরা ভালো কাজে ব্যবহার করার সুযোগ করে দিতে পারছি না। আমি আশা করি পরিবার থেকে শুরু করে সমাজের সব মানুষ তাদের প্রতি শুধু সহানুভূতি এবং করুণা দিয়ে দেখবেন না, সম্মান এবং মর্যাদা দিয়ে দেখবেন। আমি শেষ করতে সেই কথা বলে আপনাদের অনুষ্ঠানটা যে কি মানবিক দায়িত্ব পালন করতেছে সেটা আপনার নিজেই বুঝতে পারতেছেন। যে এইরকম কাহিনী শোনার পর থেকে মাসুদ রানার মতন লোকেরা যারা বিপদে চলে গেছে, খারাপ পথে চলে গেছে, তাদের হৃদয়টাকে কিন্তু তাদের বিবেকটা কিন্তু জাগ্রত হচ্ছে। অর্থাৎ এই সামাজিক দায়িত্বটা আপনারা পালন করতেছেন এবং এরকম ভাবে মাসুদ রানার মতন আরো অনেকেই আবার হয়তো এরকম অনুষ্ঠান শুনে আবার বোধোদয় হবে, আবার সুপথে ফিরে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আশা করি যে আপনাদের এই শুভ চেষ্টা অব্যাহত থাকবে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আজকে মাসুদ রানার জীবনের অপ্রিয় সত্যের পর্দা এখানে নামছে এবং একই সাথে এই প্রার্থনা করে মাসুদ রানা একটা সুস্থ সুন্দর জীবন যাপন করুক, একটু ভালো হয়ে বেঁচে থাকুক এবং যারা মাসুদ রানার মতো এরকম কবিতা কিংবা এরকম গল্পের খপ্পরে পড়ে নিজেদেরকে বিলিয়ে দেন তারা সচেতন হন। আসুন আমরা সবাই মিলে ভালো থাকি। বারবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ জায়গা থেকে ভালো থাকার জন্য আমাদের প্রত্যেকের ভালো আচরণ করাটা জরুরি। আমরা এই বিলিফটা নিয়ে আজকে যাহা বলিব সত্য বলিব থেকে যেন বাড়ি ফিরে যাই। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি মাসুদ রানার জীবনের অপ্রিয় সত্য এখানেই। তবে যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না, বাকি সেগমেন্টগুলো নিয়ে আমরা এক্ষুনি ফিরবো। আপনি ওকে দেখতে চাইলে এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবর মেম্বার হতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। ABC Radio
বলিব সত্য বলিব। ফেসবুক, SMS এবং ইমেইলের মাধ্যমে আমরা অসংখ্য মন্তব্য পেয়েছি। সেখান থেকে আমরা কয়েকটি মন্তব্য পড়তে চাই। সাকিব লিখেছে, আসলে প্রতিবন্ধীদের কখনো হেয় করা উচিত না। সাদিয়া লিখেছে, মাসুদকে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। মনোয়ার লিখেছে, যদিও মাসুদের প্রতিবাদের ভাষা ঠিক ছিল না, তারপর আমাদের উচিত প্রতিবন্ধীদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হওয়া। মুন্নি লিখেছে, অপমানের প্রতিশোধ নিতে গিয়ে এভাবে মানুষকে নিচে নামতে হবে, প্রশ্নবোধক একটি চিহ্ন। কবি লিখেছে, কত ছোটখাটো বিষয় থেকে কত বড় অপরাধীর জন্ম হতে পারে। ফারাবি লিখেছে, যাহা বলিব সত্য বলিবর এক্সপার্ট তাজুল ইসলামের পরামর্শের জন্য অনেক ধন্যবাদ। ফৌজিয়া লিখেছে, এসব ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনাদের মন্তব্যের জন্য। এবং প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিবতে চিঠি লিখেও আপনি আপনার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করতে পারেন। এই সপ্তাহে আমাদেরকে চিঠি লিখেছেন নেত্রকোনার কেন্দুয়া থেকে মোহাম্মদ শরীফ আহমেদ। তার চিঠিটি পড়ে শোনাবে আরজে সুমন। এবং আপনি যদি চিঠি লিখতে চান, চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। চলুন আমরা চিঠিটি শুনি। যাহা বলিব সত্য বলিব। আমার নাম শরীফ। সবসময় মানুষকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করি, কিন্তু কয়েকদিন আগে রাত 10টার দিকে আমার বন্ধু রাজীব ফোন করে বলল তার বোনের রক্ত লাগবে ও পজিটিভ। আমার একই গ্রুপের রক্ত হওয়ায় আমাকে দিতে বলল। আমি কিছু না বলে বললাম পরে জানাচ্ছি। এদিকে মায়ের সাথে ব্যাপারটা শেয়ার করলে তিনি বলল, তুই সংসারের একা, যদি রক্ত দেওয়ার পর কিছু হয়ে যায়। পরে রাজীবের বড় ভাই এবং আমার প্রিয় শিক্ষক নির্মল স্যারও আমাকে রক্ত দেওয়ার জন্য অনুরোধ করল, তারপরও দেইনি। আজ আমার মনে হয় কি অন্যায়টাই না আমি সেদিন করেছিলাম। আজকে যারা যাহা বলিব সত্য বলিব শুনছেন, তাদের সকলকেই বলবো যে রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং ভালো হয়। আমি মানুষ হয়েও অন্য একজন মানুষের উপকার করতে পারিনি, আর সেজন্য ABC রেডিওর মাধ্যমে রাজীব এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকের কাছে ক্ষমা চাইছি। সেই সাথে সবাইকে বলছি, রক্ত দেওয়ার মতো এমন মহৎ কাজে আমার মতো ভুল আর কেউ করবেন না। যাহা বলিব সত্য বলিব। অনেক ধন্যবাদ শরীফ আহমেদ। আপনার জীবনের যে অনুভূতিটি, সেটা আপনার জন্য শুধুমাত্র নয়, আমাদের শ্রোতা যারা রয়েছে তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে বলে আমরা মনে করছি। আমাদের এই উপলব্ধি শুধুমাত্র একজনের উপলব্ধি হয় না, যখন সেটা যাহা বলিব সত্য বলিবতে হয়, একই সাথে লাখো লাখো নিরাপরাধ মানুষের অনুভূতি হয়। এই অর্থে যে আজকে যিনি এখানে ভুল স্বীকার করে গেলেন, তার মতো অপরাধ যেন তার জীবনে কখনো ফিরে না আসে, তবেই না আমরা বলতে পারি যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আজকের মতো পর্দা নামছে যাহা বলিব সত্য বলিবর। আগামী রবিবার আমার টিম আরজে সুমন ও সাউন্ড এডিটর মঞ্জুকে নিয়ে, আরো একজন বন্ধুকে নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। খুলে যাবে বিবেকের দরজা এবং সতর্ক হবেন আপনি। সে পর্যন্ত অনেক ভালো থাকুন এবং সবসময় বলে থাকি, যাহা বলিব সত্য বলিবর সাথে থাকুন। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। This track was